প্রায় 190 বছরের কলোনিয়াল শাসন অতিক্রম করে তারা যখন চলে যায় তখন তারা কিন্তু তাদের মতোই আরেকটা গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর করে যায়। সেই এলিট শ্রেণীটা আজ পর্যন্ত কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ওই 52 থেকে শুরু করে 71 হয়ে শামসুর রহমান, হুমায়ুন আজাদ পর্যন্ত দেখেন, ওটা ছিল খুব এক্সক্লুশনারি। একেবারেই মুসলিমদেরকে বাদ দিয়ে আমরা আধুনিক হব, আমরা প্রগতিশীল হব, ওটা করতে গেলে আমাদেরকে ইসলামের সঙ্গে একটা ছেদ করতে হবে। মজহার এবং সলিমুল্লাহ কিন্তু ওইভাবে অ্যাপ্রোচ করেনি ইসলাম। সলিমুল্লাহর অ্যাপ্রোচটা হচ্ছে উনি ফ্রয়েডের ভেতর দিয়ে, লকার ভেতর দিয়ে লালনে এসেছেন। মজহার যেটা করেছেন, উনি মার্কস থেকে হাইডেগার হয়ে তারপরে লালনে এসেছেন। লালন হচ্ছে এমন একজন ব্যক্তি যার গ্রহণযোগ্যতা সবার কাছে আছে বলে ওনারা মনে করে তার ভিতর দিয়ে এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে মুক্তিযুদ্ধর অরিজিনাল আইডিয়াস, সেইটাকে ওনারা সেন্টারে নিয়ে আসতে চাচ্ছেন। 2013 সালে কিন্তু সলিমুল্লাহ শাহবাগের প্রতি এক ধরনের পরোক্ষ সমর্থন দিয়েছিলেন। সুফিরা একদিকে যেমন নতুন গ্রাম তৈরি করেছে, নতুন শহর তৈরি করেছে, কৃষি ব্যবস্থা তৈরি করেছে, পাশাপাশি তারা তাদেরকে একটা মেটাফিজিক্যাল পথও দেখিয়েছে, একটা নাজাতের পথ দেখিয়েছে। সেইটার কন্টিনিউয়েশন তো আমার রাখতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এটার ভেতর দিয়ে কি আমি সেটা সম্পূর্ণ করতে পারবো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম মাইন্ডসের আমাদের আজকের পডকাস্টে। আমাদের আজকের পডকাস্টের আলোচ্য বিষয় হলো পশ্চিমা তাত্ত্বিক গোলকধাঁধা এবং ইসলামের দার্শনিক পাঠ, যেখানে আমরা প্রধানত বাংলাদেশের সমসাময়িক সময়ে দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ফরহাদ মাঝার এবং জনাব সলিমুল্লাহ খানের ডিসকোর্স নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মনোয়ার শামসী সাখাওয়াত। তিনি আমাদের বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতে একটি পরিচিত এবং আলোচিত নাম। জনাব মনোয়ার শামসী সাখাওয়াত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আমিও অনার্ড ফিল করছি। জনাব মনোয়ার শামসী, আমরা সাম্প্রতিক সময়ে ফেসবুকে আপনি যেখানে খুব সরব এবং লেখালেখি করেন নিয়মিত, সেখানে আপনার একটা সিরিজ লেখালেখি দেখেছিলাম যে পশ্চিমা তাত্ত্বিক গোলক ধাঁধা এবং ইসলামের দার্শনিক পাঠ। তো সেখানে আপনি বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, যাদেরকে আমরা বলতে পারি যে বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে ডমিনেন্ট দুজন তাত্ত্বিক বা চিন্তক বলতে পারি, তাদের ব্যাপারে আপনি নিজস্ব কিছু অবজারভেশন, কিছু মূল্যায়ন হাজির করেছেন, কিছু ক্রিটিক হাজির করেছেন। তা আমাদের আজকের পডকাস্টে আমরা সেখানেই ফোকাস থাকবো। তবে তার আগে আমি দুজনের তাত্ত্বিক ব্যাপারে একজন একজন করে আমি আসবো। তাদের ব্যাপারে আপনার যে মূল্যায়ন, কেন তারা বাংলাদেশে এত বেশি ডমিনেন্ট এবং কেন তারা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতে এত ডমিনেন্ট হয়ে উঠেছেন, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? এই প্রশ্ন যদি উত্তর করতে হয় তাহলে আসলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে তো যেতেই হয়। সেটা হলো যে আমাদের এই নেশন স্টেটের যে হিস্ট্রি এবং যে ফরমেশন, যে কম্পোজিশন, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা তো মূলত একটা প্রায় 190 বছরের কলোনিয়াল শাসন অতিক্রম করে প্রায় 70-80 বছর হয়েছে আমরা একটা পোস্ট কলোনিয়াল সিচুয়েশনে এসেছি, এবং এটারও আবার দুটো স্তর গেছে। একটা ধরেন 47 থেকে 71, আর তারপরে 71 থেকে আজ পর্যন্ত। তো দুটো স্তরের মধ্যে অনেক ভিন্নতা থাকলেও মোটা দাগে বলতে পারি যে আমরা একটা পোস্ট কলোনিয়াল স্টেজেই আছি। এই পোস্ট কলোনিয়াল স্টেজের মধ্যে কিন্তু কিছু বিশিষ্টতা থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে। সেটা হচ্ছে যে আপনি প্রত্যক্ষ কলোনিয়াল শাসনের যে বিষয়গুলো, যে ধরুন আগে শাসক নিজেই বিদেশিরা ছিল বা তাদের প্রত্যক্ষ অবস্থান থাকতো, তারা সবকিছু নিয়ন্ত্রণ করত, কিন্তু 47-এর পরে সেটা অপ্রত্যক্ষ বা পরোক্ষ হয়ে গেছে। তারা যখন চলে যায় তখন তারা কিন্তু তাদের মতোই আর একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর করে যায়, এবং সেই এলিট শ্রেণীটা কিন্তু নানান পর্যায়ে অতিক্রম করে এগিয়ে আজ পর্যন্ত কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এর মধ্যে পরিবর্তন হয়েছে, চেহারার চেঞ্জ হয়েছে, স্টাইল, অ্যাপ্রোচ, এগুলোর চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিকলি সেই এলিটিস্ট কাঠামোটা কিন্তু রয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে, আপনি বুঝবেন ভালো, বিকজ আপনি ল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি জানেন যে আইনি কাঠামোটা যেটা, ওটা আমাদের কলোনিয়াল পিরিয়ডে যেটা গঠিত হয়েছিল সেটারই কিছুটা
অদল বদল করে, কিছুটা কনটেক্সচুয়ালাইজ করে, কিছুটা ইন্ডিজেনাইজ করে আমরা এখন যে আইনি কাঠামোটা আছে মোটা দাগে ইন্ট্যাক্ট রয়ে গেছে। মোটামুটি সেটা সাংবিধানিক কাঠামো থেকে শুরু করে আদালত, আইন ইত্যাদি কানুন সব মোটামুটিভাবে বলা যায় যে তার প্যারাডাইমের দিক থেকে বা উৎসের দিক থেকে আমরা কলোনিয়াল অবস্থার মধ্যেই আছি, ওগুলো কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে এই দুটো মেইন জায়গায় যদি আমি থাকি তাহলে কিন্তু আর বুঝতে অসুবিধা হয় না। এরপরে আপনি যে ইন্টেলেকচুয়ালিটি বলেন, আমাদের এডুকেশন বা শিক্ষা বলেন, জ্ঞান বলেন, এসব কিছু যে তাহলে কিভাবে গঠিত হচ্ছে এবং তার মৌলিক চরিত্র কেমন হতে পারে এটা বুঝতে তো আমার মনে হয় না যে এটা রকেট সায়েন্সের প্রয়োজন হবে, এটা খুব সহজেই বোঝা যায়। সেই কারণে আপনি দেখবেন যে আমরা একটা 90 বলা হয় 90% মুসলমানের এখানে একটা সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু এটা একটা নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিক্স অনলি। কিন্তু এটাকে যদি মিনিংফুল সিগনিফিক্যান্ট একটা অবস্থানে নিতে হয় তাহলে যে চেঞ্জগুলো দরকার, ওই যে এলিটটার কথা বলেছি, যারা ক্ষমতার নিয়ন্ত্রণ করছে, যারা শিক্ষাকে নিয়ন্ত্রণ করছে, যারা জ্ঞানের উৎপাদন এবং জ্ঞানের চর্চাকে নিয়ন্ত্রণ করছে, সেই জায়গায় তো আপনি 90% মানুষের প্রতিফলন সেভাবে দেখতে পাচ্ছেন না। সেই জায়গাতে কিন্তু কন্টিনিউয়েশন অফ দ্য কলোনিয়ালিটি ইন দ্য নেম অফ পোস্ট কলোনিয়ালিটি হচ্ছে। তো সুতরাং এটা আমার কাছে মনে হয় যে খুবই সহজ বোঝা, তারপরেও আমাদের কাছে এটা গোলকধাঁধা হয়ে থাকে। কারণ আমরা আসলে বলি ইসলামের কথা, আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, কিন্তু এটা তো বাই বার্থ। এখানে মোস্ট অফ দ্য মুসলিমস আর বাই বার্থ, জন্মগত। কিন্তু এটাকে পুরোপুরিভাবে ধারণ করতে গেলে ইসলামের যে একটা আলাদা জ্ঞানতাত্ত্বিক অবস্থান আছে বা একটা মৌলিক চিন্তার জায়গা আছে, একটা ভিন্নতা আছে, সেটাকে তো আমরা ধারণ করতে পারিনি। আমাদের সাধারণ মানুষ অনেকটা পারে নাই, কিন্তু তাদের একটা ভালোবাসা আছে, এটা কিন্তু খুবই লক্ষণীয়। যে কোনোভাবেই হোক তারা কিন্তু ইসলামকে খুব পছন্দ করে, ভালোবাসে, কিন্তু ওইটা ধারণ করার জন্যে যে চর্চা এবং যে অনুশীলন, সেটার সুযোগ হয়তো তারা পায়নি। আর স্কলাররাও এখানে ওই ক্ষমতা কাঠামোর কারণে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, সব জায়গাতে ওই প্যারাডাইমটাই রুল করছে। আর এই রুলিংয়ের কারণেই আপনি দেখবেন এখানে লিবারাল লেফট ওরিয়েন্টেড স্কলার যারা, তারাই প্রধানত রুল করে। এবং ফরহাদ মজহার এবং সলিমুল্লাহ খান তারা যতই ইসলাম বান্ধবতা দেখাক, কিন্তু তাদের মৌলিক চরিত্র কিন্তু ওইখানেই গাথা, ওইটাই তাদের শিকড়। আচ্ছা, আমরা যেই আমাদের প্রশ্নের জায়গাটা যেখানে ছিল যে কেন তারা আমাদের বাংলাদেশের চিন্তার জগতে ডমিনেট, তাদের চিন্তার মধ্যে কি এমন কোনো বৈশিষ্ট্য আছে বা তাদের বৈশিষ্ট্যের জায়গাটা কোথায় যেটা তাদেরকে অন্য চিন্তকদের থেকে স্বতন্ত্র করে তুলেছে? আমি যদি একদম স্পেসিফিকলি ফরহাদ মাজহারকে দিয়ে ধরি আর কি। এই প্রশ্নটা খুব ভালো এইটা, এবং এই ক্ষেত্রে ফরহাদ মজহারকে অনেক ক্রেডিট দিতে হবে। কারণ উনি ঠিক আমরা যদি ধরি, যেমন ধরুন 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 হয়ে তারপরে আপনি হুমায়ুন আজাদ পর্যন্ত যদি আসেন, সেইখানে যদি আপনি ট্র্যাজেক্টরিটা দেখেন তাহলে দেখবেন যে সেকুলারাইজেশনের যে একটা বাড়বাড়ন্ত হয়েছিল, সেটার একটা চূড়ান্ত পিনাকেল বা একটা ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছেছিল হুমায়ুন আজাদ বা তার একটু আগে আহমদ শরীফ, এই পর্যায়টা পর্যন্ত। এখানে এক ধরনের নিহিলিস্টিক কিছুটা, আমি বলবো যে ইসলামোফোবিয়ার একটা অত্যন্ত চরম আকার সেটা ধারণ করেছিল। আধুনিকতা, প্রগতিশীলতা ইত্যাদির নামে আমরা ওইরকম একটা জায়গায় আমাদের ইন্টেলেকচুয়ালিটি গিয়ে পৌঁছেছিল, আমাদের বুদ্ধিজীবী, এবং সেটা কিন্তু সমাজে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু 2013 সালের পর সেই জায়গায় কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে নানান কারণে। অত বেশি ডেপথে আমি এখনই যাব না, কিন্তু আমি যেটুকু বলবো, এইখানে ফরহাদ মজহার যেটা করেছেন, কিন্তু চমৎকার কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন। এই অ্যাডজাস্টমেন্টগুলো হচ্ছে যে উনি ওনার ব্যাকগ্রাউন্ড মার্কসিয়ান এবং পরবর্তীকালে মার্কসিয়ান তত্ত্বের যে ক্রিটিক বলা হয়, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল বা অন্যান্য যে ক্রিটিক্যাল থিওরি যেটা আছে, ওটাকে উনি অ্যাডপ্ট করেছেন, করে মার্কসিয়ান তত্ত্বের একটা নতুনভাবে নবায়ন উনি করেছেন।
একটা রিপ্যাকেজিং উনি করেছেন, যেটা অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হিসাবে উনি উপস্থাপনও করতে পেরেছেন। হ্যাঁ, যেমন হাইডেগারকে দিয়ে ওটার মধ্যে এক ধরনের স্পিরিচুয়ালিটি নিয়ে এসেছেন, যেটা মার্কসিয়ানের প্রচলিত মার্কসিয়ান ব্যাখ্যার মধ্যে যেটা ছিল না, ওইটা উনি করেছেন একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে। পরে ওটার মধ্যে লালনকে নিয়ে এসেছেন, লালনকে এনে এটাকে একটা স্থানীয়করণও উনি করেছেন। এই কাজগুলো কিন্তু খুব চমকপ্রদ কাজ হয়েছে, এবং এটা মানে সেকুলার মার্কসিয়ান লেফট লিবারেল যে সার্কেল আছে আমাদের, যারা রুল করে, তারা এটা লুফে নিয়েছে, তারা এটা গ্রহণ করেছে, এবং তারা এখানে চমৎকৃত হচ্ছে। এইটাই হচ্ছে তার ম্যাজিকটা। হ্যাঁ, এবং সলিমুল্লাহও একটু ভিন্নভাবে করেছেন, কিন্তু অ্যাপ্রোচটা প্রায় একই রকম। সলিমুল্লাহর অ্যাপ্রোচটা হচ্ছে উনি হাইডেগার না করে উনি ফ্রয়েডের ভেতর দিয়ে, লাকার ভেতর দিয়ে লালনে এসেছেন। আর মাজহার যেটা করেছেন, উনি মার্কস থেকে হাইডেগার হয়ে তারপরে লালনে এসেছেন। দৃশ্যতভাবে আমরা সাধারণত আমাদের ইন্টেলেকচুয়াল সার্কেলে, স্পেশালি সেকুলার লিবারাল ইন্টেলেকচুয়াল সার্কেলে যেটা দেখি, যে তারা এদেশের যেই জীবনাচার, যে ট্রেডিশন, যে ধর্ম, সেগুলোকে তারা খারিজ করে দেন। বাট আমরা একটা সময় ফরহাদ মাজারের যে অ্যাডজাস্টমেন্ট বা রূপান্তর যেটাকে আমরা বলি, তারপরে আমরা দেখতে পেয়েছি উনি দৃশ্যত যে হেফাজত ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামা, তাদেরকে একটা জায়গাতে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন তার চিন্তার ফ্রেমওয়ার্কের মধ্যে এবং তার প্রকল্পের মধ্যে হাজির করেছেন। তো সেটাও কি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? অবশ্যই, এবং উনি যেটা বুঝতে পেরেছেন যে এটা তো আর যাই হোক, এটা 90% মুসলমান, সে জন্মগতভাবে হলেও তো মুসলমান, এবং তাদের একটা ইসলামের প্রতি কিন্তু একটা ভালোবাসা আছে, কারণ তাদের ইসলাম গ্রহণ যেটা হয়েছিল মোগল যুগের শেষের দিকে ব্যাপক আকারে। রিচার্ড ইটন বড় গবেষণা করে দেখিয়েছেন, যদিও আমি সেই গবেষণার সব কিছু অ্যাগ্রি করি না, আমি ডিসএগ্রি করি, কিন্তু অন্তত যে যে জায়গাটা উনি দেখিয়েছেন যে একেবারে প্রান্তিক মানুষ সেটাকে গ্রহণ করেছে, এই গ্রহণ করার ভেতর দিয়ে যে ভালোবাসাটা তারা ইসলামের প্রতি দেখিয়েছে, ওটা কিন্তু অব্যাহত আছে। তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের মুসলিম সার্কেলটা ইভেনচুয়ালি ফরহাদ মাজারকে তাদের অ্যালাই। তেলেসমাতি বা কারিশমা। তো ব্যাপারটাকে অনেকটা এরকম যে উনি যে বিপ্লবের স্বপ্ন দেখতেন, এবং সাধারণত বিপ্লব তো করে প্রলেতারিয়েতরা, যারা সাবলটার্ন। তো যারা বাংলাদেশে অবদমিত ছিল, যারা নিপীড়িত ছিল, যাদের ভয়েসটা আমরা পাবলিক স্ফেয়ারে হাজির পেতাম না, তাদের ভয়েসটাকে তিনি সামনে এনেছে, এবং তাদের মধ্যে তাদের যেই চিত্রটা তিনি কল্পনা করেছেন বা বর্ণনা করেছেন, সেটার মধ্যে মুসলিমরা, আলেম ওলামা, হুজুর, হেফাজত, তাদেরকেও তিনি একটা জায়গা দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ওনার গল্পের মধ্যে। এটা আপনি যদি, আমি যেটা বলেছিলাম যে ওই 52 থেকে শুরু করে 71 হয়ে আপনি যদি শামসুর রহমান এবং পরবর্তীকালে হুমায়ুন আজাদ পর্যন্ত দেখেন, ওই ধারার মধ্যে কিন্তু এই অ্যাকোমোডেশনটা ছিল না, ওটা ছিল খুব এক্সক্লুশনারি, একেবারেই মুসলিমদেরকে বাদ দিয়ে আমরা আধুনিক হব, আমরা প্রগতিশীল হব, হ্যাঁ, ওইরকম একটা ব্যাপার ছিল। এবং পশ্চিমা জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ ওইখানে বিজ্ঞান আছে, ওটা করতে গেলে আমাদেরকে ইসলামের সঙ্গে এক ধরনের একটা ছেদ করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু মজহার এবং সলিমুল্লাহ কিন্তু ওইভাবে অ্যাপ্রোচ করেনি ইসলামকে। তারা তাদের মার্কসিয়ান, হাইডেগারিয়ান অথবা লাকানিয়ান পজিশনে থেকেও ইসলামের সঙ্গে এক ধরনের রেপ্রোশমা করেছেন। এইটা আমাদের মানুষ, আমাদের এখানকার তরুণ এবং এমনকি আলেম সম্প্রদায়েরও একটা বিরাট অংশ এটাকে ভালোভাবে নিয়েছে, এবং এই কারণেই তাদের গ্রহণযোগ্যতাটা এত বেশি হয়েছে। কিন্তু এটার বিপদটা আছে কোথায়, সেটা আমরা একটু পরে আসবো। তো ঠিক এই জায়গাতে আপনি যদি ফরহাদ মাজারের যে বর্তমান চিন্তা প্রকল্প, তার যে প্রজেক্টটা আর কি, সেটাকে যদি খুবই সংক্ষেপে বর্ণনা করতে চান, যে তিনি এখন কি চান, বা তিনি দীর্ঘদিনে যে চিন্তা চর্চা করেছেন সেটার ফসল হিসেবে তিনি বর্তমান যে প্রকল্পটা হাজির করেছেন, সেটাকে আপনি কিভাবে সামারাইজ করবেন, বা সেটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন, আপনার মুখে শুনতে চাচ্ছি আর কি। এইটা আমি ইদানিং যেটা লক্ষ্য করেছি, 24-এর গণ অভ্যুত্থানের পরে উনি অনেক পলিটিক্যাল অ্যাক্টিভিজমের মধ্যে চলে গেছেন, এবং উনি ক্লেম করছেন যে উনি একটা বই লিখেছিলেন 2023 সালের অগাস্টের দিকে, গণ অভ্যুত্থান ও গঠন। এই বইটার ভেতরে উনি যে ডিসকোর্সটা দেখিয়েছেন, উনি বলতে চান, এবং ওনার যারা অনুসারী আছে খুব ঘনিষ্ঠ যারা, তারা অনেকেই বলতে চান যে এই বইটা যারা 24-এর গণ অভ্যুত্থান করেছে তাদের একটা বড় অংশকে প্রভাবিত করেছে। এই ক্লেমটা উনিও করেন এবং ওনার অনুসারীরাও করেন।
হয়তো বা এটা এবং ওনার কিছু স্টাডি সার্কেলও হ্যাঁ ছিল। হ্যাঁ এগুলো ছিল এবং আমিও এবং আমরা যেটা দেখতে পেয়েছি ওনার স্টাডি সার্কেলে যারা নিয়মিত থাকতেন তারাও কিন্তু এই বিপ্লবের নেপথ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং অনেকে ছিল যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তারা সরাসরি ওনার সাথে ক্লোজলি অ্যাফিলিয়েটেড ছিলেন। সো ওই জায়গা থেকে মানে আগে যেরকমভাবে উনি ফিলোসফিক্যাল কাজগুলো বেশি করতেন বা লেখালেখির কাজ বা কবি হিসাবে, উনি কিন্তু কবি, প্রথম পরিচয়টা কিন্তু ওনার কবি। আমরা সেই দিকটা এখনো যাইনি, এটা একটু স্কিপ করে গেছি আমরা। তো সেই দিক থেকে ওনার ইনসাইটের মধ্যে কিন্তু এই গণ অভ্যুত্থান এবং গণ রাজনীতির যে ধারাটা, এটা আগে থেকেই ছিল। এটা এমনকি উনি 80-র দশকেও এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনি এটা প্রকাশ করেছেন, এবং তখন যে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল সেইখানে যে আবার বেহাত হয়ে গেল সেই ব্যাপারেও কিন্তু ওনার সরব ছিলেন। উনি উনি তখন থেকেই সরব ছিলেন। সংবিধানকে গঠন করার যে বিষয়টা বা সংবিধান আর গঠনের মধ্যে যে পার্থক্য, এসব ব্যাপারে কিন্তু উনি তখন থেকেই একটা ডিসকোর্স দিয়ে যাচ্ছেন। তবে বিশেষ করে 2024-এর আন্দোলনের পরে, মানে 5ই অগাস্টের পরে উনি বললেন যে 8ই অগাস্ট একটা প্রতি বিপ্লব বা প্রতি গণ অভ্যুত্থান ঘটে গেছে। এটা ওনার একটা বয়ান আছে কিন্তু, এবং সেই বয়ানের মধ্যে অনেক সত্যতা আছে। আমরা জানি যে এখানেও কিন্তু ওই গ্রামশির বেহাত প্যাসিভ রেভলিউশনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ঘটে গেছে। আমাদের একটা বড় যে উত্থান হয়েই আবার সঙ্গে সঙ্গে এই অ্যাবর্শনের মতো জিনিসটা, একটা গর্ভপাতের মতো সেটা নষ্ট হয়ে গেছে। তো সেই বয়ানটা কিন্তু মানুষ অনেকে গ্রহণ করছে। এখানেও একটা তার শক্তিমানতার পরিচয় পাওয়া যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে উনি এখন অনেক বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিজমের মধ্যে গেছে। উনি কিন্তু এখন আর সেইভাবে ধরেন ফিলোসফিক্যাল রাইট আপ সেইভাবে উনি আর করেন না। উনি মনে করেন যে এখন সময়ের যে রাজনৈতিক কাজ তার ভিতর দিয়েই তাত্ত্বিকতার পরীক্ষিত হবে। এটা একটা ভালো জিনিস। এটা উনি Experimental হ্যাঁ, এটা phase-এ উনি আছে একটা আর কি। প্র্যাকসিসের মধ্যে আছেন। হ্যাঁ, এটা হলো একটা তার ব্যাপারে আমার একটা অবজারভেশন। এবং এই জায়গাতে উনি চাচ্ছেন যে এই যে অসমাপ্ত বা অপূর্ণ গণ অভ্যুত্থান যেটা হয়ে গেছে, এটাকে কি করে পূর্ণ করা যায়, সমাপ্ত করা যায়, সেই বিষয়ে উনি একেবারে তাওয়াজ্জু দিয়ে কাজ করে যাচ্ছেন। উনি নিজেও করছেন এবং ওনার অনুসারী যারা আছে তাদেরকে উনি বারবার ইন্সপায়ার করছেন। এইটা আমি মনে করি যে ওনার একটা চেঞ্জ। আগে উনি অনেক বেশি হয়তো লেখালেখি তাত্ত্বিক চর্চার মধ্যে ছিলেন। হ্যাঁ, এই চেঞ্জটা আমি দেখেছি। আমরা যদি আমাদের আস্তে আস্তে আমরা আমাদের আজকে যে টপিক আলোচ্য বিষয় ছিল সেখানে আস্তে আস্তে ইন করি। তো উনি বেশ আগে একটা বই লিখেছিলেন ভাবান্দোলন। হ্যাঁ। তো ভাবান্দোলন তিনি আমাদের যে নদিয়া, লালন থেকে শুরু করে বাংলাদেশের লোকজ যেই চিন্তকরা, যে সাধু সন্ন্যাসীরা ছিলেন তাদের চিন্তাকে একটা ফ্রেমিং করেছেন, তাদের চিন্তাকে একটা তত্ত্বায়ন করেছেন। তো সেটা সম্পর্কে একটু জানতে চাই যে ভাবান্দোলন যে কেতাবটা উনি লিখেছেন সেটা যদি আপনি একটু সামারি করেন, বা বাংলাদেশের যে লোকজ লোকায়ত যে চিন্তাগুলো আছে সেগুলোকে তিনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন সেটাকে যদি আপনি আপনার মতো করে একটু উপস্থাপন করেন। এইটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি ওনার কয়েকটা মাইলস্টোন বইয়ের মধ্যে এটা একটা বই। একটা বই হচ্ছে এবাদত নামা, যেটা বোধহয় 88 বা 89 সালের দিকে এসেছিল। এটা কবিতা, কিন্তু ওই কবিতার মধ্যেও একটা ক্রিটিক্যাল থিওলজিক্যাল অবস্থান ছিল। উনি মোটামুটিভাবে থিওলজিকে ক্রিটিক করেছেন ওটার মার্কসিয়ান অবস্থান এবং অন্যান্য আরো ক্রিটিক্যাল থিওরির অবস্থান থেকে। এটাও কিন্তু একটা স্ট্রাইকিং একটা জিনিস ছিল ওই সময়। ওই জায়গা থেকেই ওনার শুরুটা। কিন্তু মনে রাখতে হবে উনি কিন্তু কখনোই ওই নিহিলিস্টিক মডার্নিস্ট পদ্ধতি কখনো নেন নাই, যেটা আহমদ শরীফ বা শামসুর রহমান বা হুমায়ুন আজাদ এরা নিয়েছেন। এদের থেকে তিনি খুবই ভিন্ন, এটা মনে রাখতে হবে। এবং ইসলামের উনি ক্রিটিক করেন হয়তো কিছু কিছু জায়গায়, ইসলাম ঠিক না, ইসলাম যারা প্র্যাকটিস করে তাদেরকে, কিন্তু আবার ইসলামের একটা নিজস্ব ব্যাখ্যা দেওয়ার প্রবণতাও তার মধ্যে ওই সময় থেকেই দেখা গেছে। এটা একটা সুফি এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার ফকির চর্চার যে ধারাটা, এগুলোকে উনি ওই সময় থেকেই করেছেন। পরে আমি মনে করি যে তার আরেকটা গ্রন্থের কথা বলতে হয়, সেটা হচ্ছে মোকাবিলা। এই বইটার মধ্যে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে মার্কসিজমের যে পতনটা হলো 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ভেতর দিয়ে, যে সারা বিশ্বে যে প্রভাবটা ছিল সেটা যখন
থেমে গেল বা আপাতত বন্ধ হয়ে গেল, তারপরে উনি একটা রিভাইভাল করার চেষ্টা করেছেন। এটা এক ধরনের বলতে পারেন যে মার্কসিজমের একটা তাজদিদি কাজ উনি করেছেন, এবং সেই জায়গাতে উনি কিন্তু একটা স্পিরিচুয়ালাইজেশন অফ মার্কসিজম এই তার প্রজেক্টটা মানে নিয়েছেন। ভাব আন্দোলনটা হচ্ছে এক ধরনের, যদি একদম একটা সেন্টেন্স আমরা ফ্রেমিং করি, যে স্পিরিচুয়ালাইজেশন অফ দ্য মার্কসিজম। এটা খুবই সুন্দর একটা এটা শব্দ। হতে পারে, এবং এটা এটা মোকাবিলার ক্ষেত্রে যতটা সত্য, ঠিক ভাব আন্দোলনের ক্ষেত্রে অতটা না। ভাব আন্দোলনটা হচ্ছে এইখানে ফকিরি চর্চার ভেতর দিয়ে যে আন্দোলনটা হয়েছিল, ভাবের আন্দোলন, যেটা নদিয়া, কুষ্টিয়া, ছেউড়িয়া এই অঞ্চলটাতে হয়েছে। উনি দেখাতে চেয়েছেন যে এইটা একটা ওই সো কল্ড ফোক বা লোক বিষয় না, এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার যে বহু পুরনো তন্ত্র থেকে শুরু করে বৈষ্ণব আন্দোলন থেকে হয়ে, হ্যাঁ, তারপরে সেটা সুফিদের সঙ্গে সুলতানি পিরিয়ডে যখন তাদের একটা ইন্টারাকশন হয়েছে, তার ভিতর দিয়ে একটা পিনাকেলে গিয়ে দাঁড়িয়েছিল লালনের ভেতর দিয়ে। লালন হচ্ছে ওই চর্চাটার একটা চূড়ান্ত জায়গা, এবং সেইটার ভেতরে উনি দেখাতে চেয়েছেন যে এরা, আমরা তাদেরকে ফোক এবং লোকজ ইত্যাদি বলে একটু ছোট করে রাখতে চাই, সেটা না। এরা বরঞ্চ আমাদের এইখানে এই যে ক্ষমতা সম্পর্ক, আমাদের যে জীবনযাপন, আমাদের কৃষি, সব কিছুকে, হ্যাঁ, এগুলোকে তারা ক্রিটিক করেছে তাদের মতো করে, গানের ভেতর দিয়ে, কবিতার ভেতর দিয়ে। তার মানে ইনি ইনি এটাকে খুব সামান্য লোকজ সংস্কৃতি হিসেবে না দেখে এটাকে একটা বৃহত্তর যে বলবো আন্দোলন, মহিমার ভিতর দিয়ে এটাকে মহিমা দেখার চেষ্টা করেছে। এটাও কিন্তু ভালো, এবং এটা স্ট্রাইক করেছে প্রচুর তরুণ, ইভেন আমি বলবো যে আলেমদের মধ্যেও অনেকে এটাকে হয়তো ভালোভাবে দেখেছে। কিন্তু এর ক্রিটিক কিভাবে করতে হবে সেইটা আমরা একটু পরে যাব। সেক্ষেত্রে এটার অর্থনৈতিক সম্পর্কটা ঠিক কোথায়, মানে আপনি এটাকে কিভাবে দেখবেন? আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, মানে জানতে চাই, সেটা হচ্ছে যে মার্কস যেরকম পৃথিবীর সবকিছুকেই তার দেখে যে মিনস অফ প্রোডাকশন সবকিছুকে নিয়ন্ত্রণ করে, যে কিভাবে একটা অর্থনৈতিক কাঠামোর মধ্যে একটা নির্দিষ্ট গোষ্ঠী শোষিত হচ্ছে, এবং তারা এবং তাদের জন্য তার যে বিপ্লবের যে একটা প্রকল্প তিনি হাজির করেছেন, যে এটাকে, এই সিস্টেমটাকে কিভাবে উৎখাত করতে হবে। তো ভাব আন্দোলন ঠিক কিভাবে একটা এস্টাবলিশমেন্টকে বা একটা শাসন কাঠামোকে বা আমরা যদি একটা ব্রিটিশ কলোনিয়াল কনটেক্সটে চিন্তা করি আর কি, কিভাবে এটা ব্রিটিশ কলোনিয়াল এস্টাবলিশমেন্টকে বা মডার্নিটির যে এস্টাবলিশমেন্টকে কিভাবে চ্যালেঞ্জ করতো, কিভাবে সেটাকে করতো? এই হচ্ছে আপনি যেটা বললেন, এটা হচ্ছে মার্কসের প্রচলিত ব্যাখ্যা। এই ব্যাখ্যাটাই তো 91 সালের পরে ভেঙে গেল। এই ডিটারমিনিস্টিক যান্ত্রিক যে মার্ক্সবাদ, যে সবকিছু বেস একটা অবকাঠ, একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আর তার উপরে সুপারস্ট্রাকচার আছে, সবকিছু বস্তু, এই যে বস্তুবাদ আর ভাববাদের বাইনারি, এই যে একটা যান্ত্রিকভাবে বিশ্বকে দেখা, মার্কসের নামে, এইটাই উনি মোকাবেলা, এবং উনি না শুধু, এটা পশ্চিমে ওনার আগে অনেকেই স্কুল ডেভেলপ এটাকে বলা হয় ওয়েস্টার্ন মার্কসিজম। আচ্ছা, এটা ফ্রান্সে হয়েছে, এবং ওই জায়গাতে কিন্তু অনেকেই ক্রিটিক করে বলেছেন যে মার্কসের এই যে ব্যাখ্যাটা, এটা হচ্ছে লেনিনিজম থেকে শুরু করে স্টালিন পর্যন্ত গেছে, ওরা এই কাজটা করেছে, এটা এক ধরনের মফস্বলী মার্ক্সবাদ। কিন্তু মার্কস নিজে তরুণ বয়সে কিছু লেখা লিখেছিলেন, হ্যাঁ, সেই লেখাগুলো কিন্তু পরে প্রকাশিত হয়েছে, অনেক পরে প্রকাশিত। সেই লেখাগুলোর ভেতরে এক ধরনের ফিলোসফিক্যাল টেন্ডেন্সি আমরা লক্ষ্য করি, যেখানে এই মার্কসের যে প্রচলিত ডান আর বাম, আর অথবা ভাব আর বস্তুর যে বাইনারি, এগুলো ভেঙে উনি কিন্তু ওই যে বলা হয় যে ধর্ম আফিম, এটারও যে একটা যান্ত্রিক ব্যাখ্যা এখানে হয়েছে, উনি সেটা না, উনি বলেছিলেন ওটা প্রশমিত করে, এটা বেদনার একটা প্রশমন, এক। আর দুই হচ্ছে উনি স্পিরিচুয়ালের যে ব্যাপারগুলা বা মানুষের ফিলোসফিক্যাল আকাঙ্ক্ষা বা তত্ত্বের যে প্রয়োজন, যেমন ওনার নামে বলা হয় যে তত্ত্বের যুগ শেষ হয়ে গেছে, এখন শুধু ধরো তক্তা মারো পেরেক, এই যে ব্যাপারগুলো, এগুলো যান্ত্রিক, এগুলো স্টালিনিজমের ফলাফল। আসলে ব্যাপারটা আরো জটিল এবং ব্যাপারটা আরো কমপ্লেক্স। সেই জন্যেই ওই মোকাবেলা বইটা ভেতর দিয়ে উনি দেখাতে চেয়েছেন যে বিষয়টা আরো গভীর, এবং সেইটার একটা প্রতিফলন ভাব আন্দোলনের মধ্যে। কিভাবে? যে ভাব আন্দোলনের ভেতর দিয়ে উনি দেখাচ্ছেন যে এইখানে লোকালি একটা আন্দোলন হয়েছে একেবারে প্রান্তিক পর্যায়ে, হ্যাঁ, নিজের ভাষায়,
নিজের মানুষেরা তাদের মাটির ভেতরে, তাদের কৃষি সভ্যতার ভেতর থেকে এটা হয়েছে, নদীমাতৃকতার ভেতর দিয়ে এটা হয়েছে। এটা কোনো ইম্পোজড ওই মফস্বলী মার্কসিজমের যে পরিভাষাগত যে ব্যাপারগুলো, যে শ্রমিকের সামনে গিয়ে যখন তারা কথা বলে শ্রমিক কিছু বোঝে না, কারণ এমন কিছু জার্গন তারা ব্যবহার করে, তাত্ত্বিক যে ব্যাপারগুলো, এই যে দূরত্বগুলো তৈরি হয়, এইটাকে ভাঙার জন্য উনি দেখতে চেয়েছেন যে ইন্ডিজিনাসলি, অর্গ্যানিক্যালি আমাদের এখানে কিভাবে কাজগুলো হয়েছে। এবং সেটা করতে গিয়ে উনি এক ধরনের আবিষ্কার করেছেন যে এর ভেতরেও কিন্তু একটা অ্যান্টি স্ট্যাবলিশমেন্টের বিষয় ছিল। এবং আমি যদি আরো একটু বিস্তারিত বিশদভাবে জানতে চাই, কিভাবে এই আমাদের যেই ফকিররা, আমাদের যে লালন বা যাদেরকে ভাব আন্দোলনের প্রোটাগনিস্ট হিসেবে চিত্রায়িত করা হয়, তারা কিভাবে অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ছিলেন, তারা কিভাবে সমাজ রাষ্ট্র কাঠামোর যে প্রচলিত কাঠামো ছিল সেগুলোকে সমালোচনা করেছেন, হ্যাঁ, সেটা কিভাবে করেছেন? আপনি আমাকে তো যদি একটু- দেখবেন যে তারা কিন্তু কলোনিয়ালিজমের যে ট্র্যাপগুলোর মধ্যে তারা পা দেয়নি। তারা ওই কলকাতা বেঙ্গল রেনেসার যে বিষয়গুলো, ওর মধ্যে তারা যায়নি। তারা তাদের গ্রামে থেকেছে, তারা তাদের কৃষি কাজ করেছে, নারী পুরুষ একসঙ্গে সুন্দরভাবে থেকেছে, জাতপাত প্রথার বিরুদ্ধে তারা কথা বলেছে। সুতরাং এগুলো ছিল, হ্যাঁ, এগুলো তো ভালোভাবেই ছিল, এবং তাদের ভেতর দিয়ে তাদের মতো করে তারা একটা সমাজ পরিবর্তনের কথা বলেছে। সেটা হয়তো কলোনিয়াল জাতীয়তাবাদী বড় রাজনীতির যে ফ্রেমওয়ার্কগুলো, সেগুলো মিস করে গেছে। ওরাও ওর ভেতরে যেতে পারেনি, আর ওরাও এদেরকে নিতে পারেনি। তার মানে তাদের যাপিত জীবন এবং আচারের মধ্যে এক ধরনের রিজেকশন অফ কলোনিয়াল মডার্নিটি ছিল, মানে পশ্চিমকে তারা এক ধরনের প্রত্যাখ্যান করেছে। এবং এটা যে শুধু করার জন্য করেছে তা না, এটার একটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ছিল, এটা গভীর একটা মানে বোঝাপড়া ছিল তাদের মধ্যে, দার্শনিক একটা বোঝাপড়া ছিল। এবং এই ট্র্যাডিশনটা যে নতুন কিছু না, এটা কিন্তু বৌদ্ধ তন্ত্রের সময় থেকে এটা চলে আসছে। এই যে দেহতাত্ত্বিক যে ব্যাপারটা, এটা এক ধরনের অর্গ্যানিক ম্যাটেরিয়ালিস্টিক একটা জিনিস। কিন্তু এই ম্যাটেরিয়ালিজমটা মার্কসের প্রচলিত ম্যাটেরিয়ালিজমের মতো অত যান্ত্রিক না, কারণ এটা সবসময় ওই যে মনের মানুষ, অচিন পাখি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এখানে ছিল। অর্থাৎ এখানে বাস্তব জীবন আর আর যে মানুষের যে রুহানিয়াতের যে জীবন, এই জীবনের মধ্যে কোনো উনি বাইনারি দেখেন নাই। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা এবার আমাদের আরো একটু টপিকের মধ্যে ঢুকি যে ফরহাদ মাজার সাহেব এই যে ভাবান্দোলন, এই যে লালন, তাদের সাথে আমাদের যে ট্রেডিশনাল ইসলাম, সেখানে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন। এবং তিনি বলতে চেয়েছেন, যেমন আমি যদি ওনার একটা কোট করি, যে যেটা আরবে ওহী ছিল নবী রাসূলের জন্য, এটা ছিলই লালনের ভাব, মানে ওই তত্ত্বটাই বা ওই হাকিকতটাই লালনের কাছে ভাব হয়ে ধরা দিয়েছে, বা ভাবা মানে এদের কাছে ধরা দিয়েছে। এটা হয়তো পরিষ্কারভাবে আমার লেখাতে আমি এইভাবেই লিখেছি, কিন্তু এটা হয়তো পরিষ্কারভাবে তার লেখাতে আমরা কোট করতে পারবো না, কিন্তু আমরা এটাকে প্যারাফ্রেজ আকারে নিতে পারি। হ্যাঁ, আমরা এটা তার বইয়ের ভেতরে যে ভাবটা আছে, ওইটাকে যদি আমরা ইনফার করতে যাই, ওখান থেকে যদি কনক্লুশন টানতে যাই, তাহলে আমরা এইভাবে করতে পারি। উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে মানে ওহির যে বিষয়টা, এটা তো কোনো একটা নির্দিষ্ট এথনো কালচারাল সোসাইটির বিষয় হতে পারে না। হ্যাঁ, এটা তো সব জায়গাতেই এটা হয়েছে বলে আমরা কোরআনেও উল্লেখ পেয়েছি যে পয়গম্বর সব জায়গায় এসেছে, একটা নাম্বারও আছে বোধহয় যে কতজন এসেছে, সেটা হ্যাঁ এরকম একটা আছে। সুতরাং এই বিষয়টা তো ঠিক যে এটা এসেছে, কিন্তু মানে ওহীর যে শেষ হয়ে যাওয়া, খতমে নবুয়াতের যে বিষয়টা, এই যে বিশিষ্টতাটা, এই বিশিষ্টতাটাও তো আছে, এটাও তো অস্বীকার করা যাচ্ছে না। এবং হয়তো এগুলোর মধ্যে স্তরগত পার্থক্যও আছে, এবং এই ব্যাপারে ইসলামের ক্লাসিক্যাল বা অর্থোডক্স পজিশনও আছে, যে ইলহাম একটা ব্যাপার আছে, আবার ওহী একটা আছে, এরকম নানান রকম হায়ারার্কি কিন্তু আছে। সুতরাং একেবারে ইকুইভ্যালেন্ট করে ফেলা যে ওইটার সাথে এইটা, এই জিনিসগুলো একটু আমার কাছে মনে হয়েছে অনেক স্পর্শকাতর। এই জায়গায় একটা ক্রিটিক আমি করার চেষ্টা করেছি, এটা একটা জায়গা, কিন্তু এটাই আমার মূল ক্রিটিকের জায়গা ছিল না। আমার ক্রিটিকের জায়গাটা হচ্ছে উনি ইসলামের প্রতি এক ধরনের বান্ধব মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক, কিন্তু উনি তো নিজের মতো করে ওটাকে ব্যাখ্যা করেন। ইসলামের যে একটা পারম্পর্য, যেটাকে আমরা বলতে পারি যে একটা
একটা সিলসিলার মতো আছে, সেটার মধ্যে হয়তো বৈচিত্র্যও আছে। একেবারে সব জিনিস যে একরকম তা তো না, আমাদের মাযহাবগত পার্থক্য আছে, আকীদাগত অনেক আছে, কিন্তু তারপরেও একটা 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 রেঞ্জ আছে, তাই না? ওই রেঞ্জের বাইরে কিন্তু আমরা আর যেতে পারি না। এটা তালাল আসাদও এরকম ভাবেই বলেছেন যে ইসলামের মধ্যে ডিসকার্সিভ ট্র্যাডিশনের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে, এবং সেইভাবেই এটা যুগে যুগে আগায় বা বিভিন্ন রকমের রূপ ধারণ করে। কিন্তু উনি আবার এটাও বলেছেন যে তারপরেও কিন্তু ওর একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে চলে গেলে দেন ইট গোজ বিয়ন্ড ইসলাম। তো আমার কাছে মনে হয়েছে যে কোনো কোনো সময় আমরা সেই সীমাগুলো অতিক্রম করে ফেলেছি কি না, এটা একটু দেখার বিষয় আছে। এই জায়গা থেকে আমার ক্রিটিকটা আমি করতে চেষ্টা করেছি। তবে সবচেয়ে বড় ক্রিটিকটা আমি যেই জায়গাটায় করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে উনি এবং সলিমুল্লাহ দুইজনই ওই যে 1971 সালের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেইখানে যে 3টা মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এইটাকে কেন্দ্র করে যে একটা নতুন আমি বলবো যে একটা রাষ্ট্রকল্প বাংলাদেশের জন্য ওনারা দুজনেই ভাবেন, বিশেষ করে ফরহাদ মোজাফফর, বিকজ উনি বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত। সলিমুল্লাহ অতটা নন, সলিমুল্লাহ অনেকটা একাডেমিক, এখনও একাডেমিক পজিশনেই মূলত আছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে 2013 সালে কিন্তু সলিমুল্লাহ শাহবাগের প্রতি এক ধরনের পরোক্ষ সমর্থন দিয়েছিলেন। ফরহাদ যতটা স্পষ্টভাবে উনি ততটা করেননি, যদিও সলিমুল্লাহ আবার 2024-এর ঠিক আগে আগে কিন্তু একটা ভালো ইন্টারভেনশন করেছিলেন এবং সেটা খুব ইম্প্যাক্ট ফেলেছে। ফলে ওনার একটু আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু ফরহাদ মোজারের একটা কনসিস্টেন্ট স্টেটের ক্রিটিকটা কিন্তু তিনি সবসময় কনসিস্টেন্টলি করে গেছেন, এখনো করে যাচ্ছেন। কিন্তু সেই জায়গাতে ওনারা যেই প্যারাডাইমের ভেতরে থেকে নতুন করে আমাদের রাষ্ট্র বাসনাকে মানুষের সামনে উপস্থাপন করেন, সেটা কিন্তু আমরা যদি খুব গভীরভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখব যে ওটা কিন্তু একটা সেকুলার প্যারাডাইমের মধ্যেই থেকে গেছে, আছে। সেটার মধ্যে একটা ইসলামের জন্য তিনি একটা অ্যাকোমোডেশন করছেন, ইনক্লুশন করছেন, অনেক এগিয়ে যাচ্ছেন, তাদেরকে কোলে তুলে নিচ্ছেন, এটা হচ্ছে। কিন্তু সেইটারও একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাই আমি আমার ক্রিটিকের মধ্যে ক্রমাগত আনার চেষ্টা করছি। আমরা যদি আরেকটু একদম খুলে খুলে পয়েন্ট বাই পয়েন্ট বিষয়টা একটু আলোচনা করি, যেমন উনি হাইডেগারের যে একটা বিইং এর যে ধারণাটা, সেটা উনি ওনার আলোচনায় নিয়ে এসেছেন এবং সেটাকে উনি কনটেক্সচুয়ালাইজ করেছেন। আপনি যদি এটাকে আরেকটু ব্যাখ্যা করতেন আমাদের অডিয়েন্সের জন্য সহজ ভাষায়, যে বিইং বলতে কি বোঝায় বা সেটা কেন এখানে রিলেভেন্ট? এইটা একটু টেকনিক্যাল প্রশ্ন আকারে এসে গেল। ঠিক আছে, তবু বলা যে মানে যেহেতু উনি ওনার তো ধরেন অবস্থানটা একটা মার্কসিয়ান অবস্থান থেকে 60 দশকের এবং 70 দশকের টিপিক্যাল যে মার্কসিস্ট এক্সপ্লোশনগুলো এখানে হয়েছিল তার ভিতর দিয়ে উনি তৈরি হয়েছেন। শুধু উনি না, সফা, উনি, এমনকি সলিমুল্লাহ একটু পরের দিকের, লেট 70s আর্লি 80s-এর, কিন্তু একইভাবে ওই ফেনোমেননের মধ্যেই এরা জন্ম নিয়েছেন সবাই। এদের বুদ্ধিবৃত্তি, এদের বুদ্ধিজীবিতার পয়দায়েশ ওই সময়ে হয়েছে। সুতরাং ওনারা যখন ইসলামের সঙ্গে এই দুজন একটা বোঝাপড়ায় গেছে, যেটাকে ওনারা মাঝে মাঝে ইসলাম প্রশ্ন, মুসলমান প্রশ্ন, মুসলিম প্রশ্ন ইত্যাদি নানান আকারে ওনারা বলেন, সেইটার মোকাবেলা ওনারা যখন করেছেন তখন সেটা ফিলোসফিক্যালি করেছেন, ওটা থিওলজিক্যালি করেন নাই। যেহেতু তাদের অবস্থানটা প্রথম থেকেই ছিল ফিলোসফিক, হ্যাঁ, এপিস্টেমোলজিক্যাল বা অন্টোলজিক্যালি ছিল, সেই কারণে ওনারা মার্কসকে যখন দেখলেন যে সোভিয়েত ইউনিয়নের পতনের ভেতর দিয়ে এর একটা নিষ্পত্তি অন্তত কিছুদিনের জন্য হলেও হয়ে গেছে, ওইটাকে রিভাইভ করা, তাজদীদ করতে গিয়ে তখন ওনারা অন্য কোনো দার্শনিকের আশ্রয় নিয়েছেন। মজহার নিয়েছেন হাইডেগারে, আর সলিমুল্লাহ নিয়েছেন ফ্রয়েড এবং পরে লাকাতে, এবং সবাই শেষে এসে কোথায় নোংর গেড়েছেন লালনে। দুজনেই কিন্তু এটা করেছেন। তো এইখানেই হচ্ছে বিইং এর ব্যাপারটা। যেহেতু হাইডেগার বিইং নিয়ে কাজ করেছেন, তার বিখ্যাত কিতাবের নাম হচ্ছে বিইং অ্যান্ড টাইম।
সেখানে উনি ওইটা দিয়েই করেছেন, ওইটা যে আমাদের অস্তিত্বটা কেমন, এই অস্তিত্বটা তো আমরা কেউ চাইনি, এটা আমরা হঠাৎ করে আবিষ্কার করি। আমরা হঠাৎ করে আবিষ্কার করি যে অনেকটা ওরকম যে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দিলে পতনোন্মুখ একটা মানুষ যেভাবে অনুভব করে, এটাকে থ্রোননেস বলে, ফেলে দেওয়া মানুষের অনুভূতির মতো। এবং সেই জায়গায় আপনি সাবজেক্ট অবজেক্ট আলাদাও করতে পারছেন না, সবকিছু একসাথে থেকে যাচ্ছে। কারণ আপনার চৈতন্যের মধ্যে কিভাবে দেখা, চৈতন্যের মধ্যে তো আমি আপনি এর বিভিন্নতা কিন্তু থাকে না, এটা একেবারে মাখামাখি করে থাকে। এটা অনেক ফিলোসফিক্যাল একটা জায়গা, এটা বিশ্লেষণ করতে গেলে আরো অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বললাম যে মূল জায়গাটা যেটা দেখতে হবে, যে যেহেতু ওনারা ফিলোসফিক্যাল জায়গা থেকে চর্চাটা করতেন, সেই জন্যে তাদেরকে এই র্যাপ্রোশমা উইথ ইসলাম করতে গেলে তাদের আরেকটা মাধ্যম লেগেছে। সেই মাধ্যমটা মজহারের ক্ষেত্রে হচ্ছে হাইডেগার, আর সলিমুল্লাহর ক্ষেত্রে হচ্ছে ফ্রয়েড লাকা। কিন্তু তাদের আলটিমেট নোঙর কোথায়? লালনে। লালনের মধ্যে তারা দেখতে পাচ্ছেন এই যে মানবিকতার যে বিষয়টা, জাতপাতহীনতার যে বিষয়টা, যেটাকে ওনারা কোট আনকোট অসাম্প্রদায়িক, ওনারা হয়তো বলেন না, কিন্তু বেসিক্যালি তো আমাদের এখানে একটা ডিসকোর্স আছে অসাম্প্রদায়িক। এটার ভেতর দিয়ে বোঝানো হয়, সাধারণত বেঙ্গল রেনেসার লোকেরা এটা দিয়ে নিজেদেরকে আইডেন্টিফাই করে, আর মুসলিমদেরকে আবার বলতে চায় যে তারা সাম্প্রদায়িক। এটা আবার আরেকটা বিষয়। কিন্তু লালন হচ্ছে এমন একজন ব্যক্তি যার গ্রহণযোগ্যতা সবার কাছে আছে বলে ওনারা মনে করেন, এবং সেই জন্যে ওনারা তাকে আঁকড়ে ধরে তার ভিতর দিয়ে এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে মুক্তিযুদ্ধর অরিজিনাল আইডিয়াস, যেটা তাজউদ্দিন আহমেদ এবং ওনারা করে, সেইটাকে ওনারা সেন্টারে নিয়ে আসতে চাচ্ছেন। যেটা আওয়ামী লীগ ৭২-এর সংবিধানের ভেতর দিয়ে যে 4 মূলনীতিকে দিয়ে রাষ্ট্রকল্প করেছিল, ওটা তো এক ধরনের ফেল করেছে, এক ধরনের কি মানে বেশ বড়ভাবেই ফেল করেছে। ওই ফেইল্ড স্টেট প্রজেক্টটাকে তাজদিদ করার একটা চেষ্টা আছে এই নতুন ইয়ের ভেতর। কিন্তু আপনার দৃষ্টিতে এই প্রক্রিয়াটা একটা স্পর্শকতা এবং বিপজ্জনক, কারণ ইটস নট এনাফ। মানে আমি যেটা বলতে চাই যে রিচার্ড ইটন পড়ে আপনি যে কৃষকের ইসলামের প্রতি যে ভালোবাসা দেখেছেন ওই সময়, গণহারে তারা নিয়ে নিল। কেন নিল? কারণ তাদের এই অঞ্চলে তারা তাদের সেই মানবিক মর্যাদা থেকে বঞ্চিত ছিল, ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল, তারপরে তাদের সাম্য ছিল না। এই জায়গার থেকে তারা যে গ্রহণ করেছে, সুফিদের সেখানে একটা বড় অবদান আছে। সুফিরা একদিকে যেমন নতুন গ্রাম তৈরি করেছে, নতুন শহর তৈরি করেছে, আবার কৃষি ব্যবস্থা তৈরি করেছে, পাশাপাশি তারা তাদেরকে একটা মেটাফিজিক্যাল পথও দেখিয়েছে, একটা নাজাতের পথ দেখিয়েছে। এই দুটো মিলে তারা যে জিনিসটাকে গ্রহণ করেছে, সেইটার কন্টিনিউয়েশন তো আমার রাখতে হবে। আমি সেইটার কন্টিনিউয়েশন কি সাম্য, সাম্য, মানবিক মর্যাদা এবং কি বলে ন্যায় বিচার, এই যে ত্রিমাত্রিক যে চিন্তা, এটার ভেতর দিয়ে কি আমি সেটা সম্পূর্ণ করতে পারবো? ওখানেও তো একটা সেপারেশন হয়ে যাবে, আমার এই ইথস থেকে। আমি কেন সেই ইথস থেকে সেপারেটেড হব? আমার সেই কন্টিনিউয়েশনটা তো রাখতে হবে। এই যে কন্টিনিউয়েশন থেকে আমাকে বেঙ্গল রেনেসা, ফোর্ট উইলিয়াম কলেজ বিভিন্নভাবে বঞ্চিত করেছে, সেই বঞ্চনাকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, তাহলে তো আমাকে ওই ইথসের সঙ্গে পুনঃসংযোগ করতে হবে। সেই পুনঃসংযোগে আমি কেন কমতি রাখবো? আমি সেটাকে রিডিউস করতে পারি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন মুসলমানদের যে আত্মপরিচয়, তাদের যে স্বাতন্ত্র্য, তাদের যে আইডেন্টিটি, সেটা কাইন্ড অফ কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তারা যে বয়ানটা হাজির করতে চাচ্ছেন সেখানে কাইন্ড অফ সেটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এক নতুন বয়ানের নামে। বলা হচ্ছে যে দিস ক্যান বি এনাফ, এই যে সাম্য, মানবিক মর্যাদা, দিস ক্যান বি এনাফ। বাট আমাদের আপনার যে মতামত সেটা হচ্ছে যে না, দিস নট এনাফ। ইট ইজ নট এনাফ। এবং এটারও একই ধরনের, ওইটা ফ্যাসিবাদে পরিণত হয়ে পচে গলে আমরা দেখলাম 2024 এর পরিণতি কি হয়েছে। এটারও পরিণতিটা, কারণ এটাও এক ধরনের মুনাফিকি এবং এক ধরনের ইয়ের একটা বিষয় আছে। এইটা আরো ডিপলি আমি আমার ক্রিটিকের মধ্যে আনছি। এবং আজকে হয়তো আমি জাস্ট
জাস্ট আমি আজকে এটাকে হ্যাঁ আমি বলে গেলাম, কারণ এক সেশনে তো সবকিছু বলা যায় না। কিন্তু হ্যাঁ এটা এটা নিয়ে অনেকে আর কাজও করছেন, যেমন তানজিন দোহা আপনারা চেনেন, আপনারা উনি কাজ করেছেন, উনিও কিন্তু এটার ক্রিটিক করছেন ক্রমাগত, খুব ভালো একটা ইন্টেলেকচুয়াল জায়গা থেকেই ওনার এই ক্রিটিকটা করছেন। সুতরাং আমি একা না, আমি এটার যেমন ক্রিটিক করতে চাচ্ছি বা করেছি, আরো অনেকে করছে। কেন এটা এনাফ নয়, কেন আমাদেরকে ওই কন্টিনিউয়েশনটা রাখতে হবে? ইটনের ইটনের বইটা কি আপনি পড়েছেন? আচ্ছা, ওইটার মধ্যে আপনি দেখবেন যে কৃষকের সেই আগ্রহ, তার যে আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন, সেই স্বপ্নটা তো আমরা নস্যাৎ করে দিতে পারি না। ওই কৃষকের স্বপ্নই কিন্তু স্তরে স্তরে স্তরে, বঙ্গভঙ্গ থেকে হ্যাঁ, শুরু বা করে আরো আগে আপনি আরো। আপনি চিরস্থায়ী বন্দোবস্তে ওটা তার জমির অধিকার কেড়ে নেওয়া হলো, তারপরে 47-এ আমরা সেটা ফেরত পেলাম। তার আগে অনেক ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নানান কিছু, আপনার ধরেন ওই যে ফরায়েজি আন্দোলন, তিতুমিরের আন্দোলন, বিভিন্নভাবে আমরা ওটাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করেছে ওই কৃষকেরা। এই কৃষকেরা, তারা তো তখন ইসলামটাকে গ্রহণ করেছিল তাদের মুক্তির জন্যই। সেই স্পিরিট তো শেষ হয়ে যায়নি, ওটা তো তার ভেতরে আছে। হয়তো ইসলামের নামে অনেক নৈরাজ্য বা অনেক ধরনের অপকর্ম হয়েছে, সেটা তো হয়, কিন্তু ওই পজিটিভ আকাঙ্ক্ষাটা, বাসনাটা তো রয়ে গেছে। ওইটার সঙ্গে কানেক্ট করেই আমাকে আমার ভবিষ্যৎ রচনা করতে হবে, এটা আমি মনে করি। এবং সেইটার জায়গায় আমি যাকে আমার সহায়ক মনে করব, তাকে আমি বরণ করব। যেখানে মনে হবে যে না, এখানে হয়তো কোনো সমস্যা আছে, আমি সেটার ক্রিটিক করব। এটাই আমার পজিশন। আপনি আরেকটা কথা যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে যে এই যে ইসলামকে ওয়েস্টার্ন এপিস্টেমিক ফ্রেমওয়ার্ক থেকে দেখা, জ্ঞানতাত্ত্বিক যে চশমা দিয়ে দেখা, সেটা দ্বারা ইসলামের নিজস্ব যেই এপিস্টেমিক সভরেনিটি বা অটোনমিটা আছে, তার যে একটা স্বতন্ত্র স্বকীয়তা আছে, সেটা বিনষ্ট হয়। হ্যাঁ, এটাকে যদি আরো একটু ব্যাখ্যা করতেন আপনার। এটা করা আমার জন্য একটু সহজ হয়ে গেছে, কারণ আল্লাহ এসে গেছেন, তারপরে তহা আব্দুর রহমান এসে গেছেন, তারা কিন্তু খুব পদ্ধতিগতভাবে এটা দেখিয়েছেন। তো তাদেরকে আশ্রয় করে আমি আমার চিন্তাটাকে বলতে পারি। সেটা হচ্ছে যে আপনি পশ্চিমা রাষ্ট্র কাঠামো, আধুনিক রাষ্ট্র, জাতিরাষ্ট্র, এই জিনিসগুলো কলোনিয়াল লেগেসির অংশ হিসেবে আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে পেয়েছি। এইটার ভেতরে থেকে আপনি আধুনিক আইন কাঠামো, বায়োপলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এগুলোকে যদি রেখে আপনি মনে করেন যে আপনি সেই জায়গায় একটা এই আমাদের যে ইসলামের যে সাম্যের কথা বা ইসলামের যে শাসনের যে ধারণা, সেটা যদি আপনি কার্যকর করতে যান, সেটা কেন অসম্ভব হয়ে যায়, এটার উনি খুবই গভীরভাবে ব্যাখ্যা করেছেন। উনিও করেছেন এবং তহা করেছেন ফিলোসফিক্যাল জায়গা থেকে, আর আল্লাহ করেছেন রাষ্ট্রীয় তত্ত্বের জায়গা থেকে। দুইজন দুইভাবে করেছেন, এবং সেইখানে নৈতিক বা আখলাকি আধুনিকতা একটা কথা এসেছে। সুতরাং আমরা কিন্তু আধুনিকতার বিপরীতে কথা বলছি না, কিন্তু সেটাকে আখলাকিভাবে করা, এটা আরেকটা জিনিস। এবং সেটা ভাষার ভেতর দিয়ে, যুক্তির ভেতর দিয়ে কিভাবে হতে পারে, সেই যুক্তিরও নানান রকম আছে। কোনোটা নৈতিকভাবে ওহির সঙ্গে সম্পৃক্ত যুক্তি, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি ওহি বিচ্ছিন্ন যুক্তির চর্চা করেন, তার যে বিপদগুলো, এগুলো তারা দেখিয়েছে। সুতরাং আমি মনে করি যে আমরা একটা যে শাসনকল্প, আমি রাষ্ট্রকল্প বলবো না, কারণ রাষ্ট্র জিনিসটা হ্যাঁ, আমি শাসনকল্পের দিকে যদি যেতে চাই, আমার বাংলাদেশ এই এলাকাকে নিয়ে, এই অঞ্চলকে নিয়ে, এই জনগোষ্ঠী, এই জনপদ নিয়ে আমারও একটা ভাবনা আছে। সেই ভাবনাটাকে যদি আমি সামনে উপস্থাপন করতে চাই, তারই অংশ হিসেবে আমি এই ক্রিটিকগুলো করছি। সেটার ভেতরে আমি ওই রকম একটা কিছু ভাবতে চাচ্ছি। এখানে শরিয়া শব্দটা আমাকে উল্লেখ করতেই হচ্ছে, এটা নিয়ে অনেক ধরনের মিসকনসেপশন আছে, অনেক, এই শব্দটা বললেই অনেকের ভেতরে হ্যাঁ অনেক কিছু, এই হাত কাটো, পা কাটো ইত্যাদি ব্যাপার, সেটা না। এটা যদি আমরা হাল্লাককে দেখি, হাল্লাকের আমি মনে করি যে ম্যাজিক্যাল কন্ট্রিবিউশন হচ্ছে যে শরিয়াটাকে ইন্টেলেকচুয়ালাইজ করে তরুণদের সামনে উপস্থাপন করেছে। এটার
ফিলোসফিক্যাল ওয়ার্থ অ্যান্ড ভ্যালিডিটিকে উনি দেখাতে পেরেছেন, যেটা আগে এক ধরনের যান্ত্রিকভাবে সবাই ভাবতো এবং এটাকে ব্যবহার করে একটা অপপ্রচার চলতো। এটা হচ্ছে একটা নৈতিক আখলাকি কাঠামো। ওর ভেতরেই ফকিহ যারা আছেন, ফুকাহা, তারা আল্লাহর সার্বভৌমত্ব বা খোদার সার্বভৌমত্বের অধীনে তারা আইন প্রণয়নের কাজটা করেন। আইন ঠিক প্রণয়ন করেন না, আইনের ব্যাখ্যা করেন। এবং সেইটা বিচারকরা ওটার ভিত্তিতে বিচার করেন, শাসকরা ওটাকে কার্যকর করেন। এই যে তিনটি ক্ষমতার একটা সুষম বিন্যাস, এটাই ছিল মুসলিম শাসনের বৈশিষ্ট্য। এটা নষ্ট হয়ে গেছে কলোনিয়ালিটির কারণে। এটা আবার ফেরত পাওয়া বা তৈরি করা সম্ভব, এবং সেটা কিভাবে করতে হবে সেটা আমাদের প্র্যাকটিসের ভেতর দিয়ে 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 করতে হবে। আমরা যে একেবারে কোনো প্রেসক্রিপশন এখনই দিয়ে দিতে পারবো তা না, কিন্তু আমাদের সেটা করা সম্ভব। আমাদের সেই সম্পদ এবং সেই মেধা এবং সেই ঐশ্বর্য, বুদ্ধিবৃত্তিক এবং ভাবের ঐশ্বর্য আমাদের মধ্যেই আছে। সেটা করতে আমাদের পাশ্চাত্যের যে জায়গাগুলো আমরা নিতে পারবো আমরা নেব, যেটা নিতে পারবো না আমরা নেব না। খুব সহজ ব্যাপার। আমরা মোটামুটি আপনার বলতে পারি যে ইউনিক যে নিজস্ব চিন্তা এবং আপনার যে সমালোচনার জায়গাটা, ক্রিটিকের জায়গাটা আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। আমরা হয়তোবা এটার একদম ইলাবোরেট বিশদ ব্যাখ্যাটা আপনার আসন্ন যে কিতাব, যে বই আপনি লিখতে যাচ্ছেন, যেটা আপনি বারবার ফেসবুকে মেনশন করেছেন, সেখানে আসবে ইনশাআল্লাহ আশা করি। আমরা এবার সলিমুল্লাহ খানকে নিয়ে একটু যাই, কারণ আমাদের সময় মোটামুটি ঘন্টাখানিকের কাছাকাছি চলে এসেছে। তো সলিমুল্লাহ খান সাহেবের যে চিন্তা প্রকল্পটা, তাকে যদি আপনি তার যে জীবন এবং কর্মকে যদি সামারাইজ করেন, একদম সংক্ষেপে যদি সামারাইজ করেন, আপনি কিভাবে করবেন? আমি প্রথমেই বলবো আমি তাকে খুব শ্রদ্ধা করি, এবং আমার মনে হয় যে একজন জ্ঞান তাপস হিসেবে আমাদের সমাজে যদি হাতে গোনা কয়েকজন লোক থাকে, উনি তার একটা কি বলবো একেবারে লিভিং এক্সাম্পল। মানে এই ছাড়া আমি যতটুকু আমি ওনাকে দেখেছি বা যতটুকু ওনার সম্পর্কে আমি বুঝতে পারি, সেখান থেকে আমি দেখি যে এটা নিয়ে এটাই তার ধ্যান জ্ঞান, এর বাইরে আর তার কিছু তেমন কিছু নেই। সুতরাং প্রথমে আমি তার এই যে মানে এই যে সাত্ত্বিকভাবে চর্চা করে যাওয়া, এটা বাংলাদেশে বিরল বিরল, এবং ওনার এই সাধনা এখনো চলছে। এটা হলো এক। দুই হচ্ছে যে হ্যাঁ, উনি ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশন যেগুলো উনি করেছেন 2000 সালের পরে, দীর্ঘদিন উনি বিদেশে ছিলেন, পড়াশোনা করেছেন, পিএইচডি থিসিস লিখেছেন। এই থিসিসটাও আমি পড়ে দেখেছি। সেটাও একটা অর্থনৈতিক টেকনিক্যাল বিষয় করলেও সেটার ভিতরেই কিন্তু প্রথম উনি লাকার বিষয়টা নিয়ে এসেছিলেন, এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকিংয়ের থিওরি করতে গিয়ে উনি টাকা বা মুদ্রাকে ভাষা হিসেবে একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন। ওটাও কিন্তু চমৎকার। ওইখান থেকেই লাকা পরে তার অন্যান্য বাংলাদেশে উনি বাংলাদেশের বিভিন্ন জিনিসকে ভাষ্য করার ক্ষেত্রে নিয়ে এসেছেন, মাঝখানে ফ্রয়েডকেও নিয়ে এসেছেন। তো এটা আমি মনে করি যে ওনার একটা জায়গা, যে ওনারা তো মার্কসিয়ান যে প্রচলিত যে ব্যাখ্যাগুলো ছিল, যেটা ধরেন আপনি ওই মেনন ইনু এরা করে তো কি করেছে আপনি জানেনই, সোভিয়েত ইউনিয়নেও মফস্বলীয় মার্ক্সবাদের কি পরিণতি হয়েছে আপনারা দেখেন। কিন্তু ওনারা কিন্তু এই জায়গাতে এই জিনিসগুলোকে মোকাবেলা করে একটা রিনিউয়ালের মধ্যে দিয়ে গেছে। এটা তো ক্রেডিটেবল একটা জিনিস, যে এক জায়গায় ওনারা থেমে থাকেননি, জিনিসটাকে নতুনভাবে উপস্থাপন করেছেন। এটা তো ভালো, এটা করেছেন উনি। এখন তারপরে উনি কি করলেন, বাংলাদেশে এসে উনি দেখলেন যে উনি দুটো সিরিজের কথা আমি বলবো ওনার বইয়ের মধ্যে। একটা হচ্ছে জাক লাকা বিদ্যালয় বলে একটা সিরিজ, এখানে 2-3টা বই আছে। ফ্রয়েড পড়ার ভূমিকা, আমি তুমি সে, তারপরে আরেকটা কি যেন বই আছে, এটা গেল। আর আরেকটা আছে ওনার ইতিহাস কারখানা, ওই যে সত্য, সাদ্দাম হোসেন ও সিরাজের দৌলা, এরকম আরো 2-3টা বই আছে, স্বাধীনতা ব্যবসায় ইত্যাদি। এই দুটো সিরিজের ভেতর দিয়ে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে লিবারালিজমের একটা ক্রিটিক করেছেন, যেটা আমরা এখন নিও লিবারাল যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকা এবং এর ভেতর দিয়ে, সেটার একটা চমৎকার ক্রিটিক। এবং এটা উনি করেছিলেন 9/11-এর প্রেক্ষিতে।
ওনার ইন্টারভেনশনটা কিন্তু প্রথম হয়েছে 9/11-এর পরে যে পরিস্থিতি, যেটা বাংলাদেশ এবং পুরো যে আঞ্চলিক এবং বৈশ্বিক যে পরিস্থিতি সেটার এগেনস্টে। অর্থাৎ তার ইন্টারভেনশনটা মজহারের থেকে একটু পরে হয়েছে, কারণ স্বাভাবিকভাবেই উনি তো ওনার চাইতে একটু জুনিয়র সেই যাতে। কিন্তু উনি যে আগে যেভাবে বলেছি যে ওই মার্কস থেকে তিনি চলে গেলেন ফ্রয়েড, এবং ফ্রয়েড থেকে অর্থাৎ সাইকো অ্যানালিসিস এবং পরে ভাষাতাত্ত্বিক সাইকো অ্যানালিসিস, যেটা লাকার ভেতর দিয়ে, এটার মধ্যে ওনার আগে উনি গেছেন। তো দুজনে দুই রকম পথ নিয়েছেন, কিন্তু দুজনের গোড়া এক জায়গাতে। আবার দুজন পরে এসে কোথায় মিললেন সেটাও কিন্তু লালনে। হ্যাঁ, জাস্ট গোড়াটা এক জায়গাতে, কিন্তু তারা দুই পথ নিয়ে এসে একই জায়গায় এসে মিশেছেন। কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স আছে। একটা ডিফারেন্স হচ্ছে যে একজন একটু প্রধানত একাডেমিশিয়ান সলিমুল্লাহ, আর ফরহাদ মজহার আমরা জানি যে উনি একাডেমিক্সে কখনোই ছিলেন না। উনি কৃষির যে আন্দোলন করেছেন সেটা এক ধরনের বলা যায়, উনি যদিও বলেন যে এটা উনি ব্যবসা আকারে করেছেন, কিন্তু এটা অনেকটা এনজিও ফরম্যাটের মধ্যেই আমরা বলতে পারি। সেটার একটা রূপ ওখানে আমরা দেখেছি। উনি একটা কৃষি, যেটা অর্গানিক এগ্রিকালচার বলে, তার কিন্তু একটা চর্চা উনি সেই 80 দশকের শেষ থেকে করে। আর সেটারও একটা ফিলোসফিক্যাল ডাইমেনশন আছে, ওটা কিন্তু ওইটার থেকেই এসেছে, ওই লালন, ওই অর্গানিক ইন্টেলেকচুয়ালিটি, এই কৃষি, মার্কসিজমকে লোকাল জায়গা থেকে পড়া, এই যে বিষয়গুলা, এটাকে এগুলোরই রিফ্লেকশন ওটা। এই জায়গাতে সলিমুল্লাহ কিন্তু ডিফারেন্ট। সলিমুল্লাহ এইভাবে কোনো প্র্যাকটিস করেন নাই, উনি একাডেমিক পজিশনেই ছিলেন এবং এখনো আছেন, কিন্তু ইন্টারভেনশন উনি করেছেন বই লিখে, টক শোতে একটা বিরাট অবদান ওনার আছে। ধরুন 2013 সালের যে ঘটনাটা, শাহবাগ শাপলা, ওই সময় উনি একদিকে সর্বজন বলে একটা পত্রিকা বের করেছিলেন, সেইখানে শাহবাগের প্রতি, শাহবাগের আমি বলবো যে শাহবাগের তো বিভিন্ন রকম আছে, তার মধ্যে উনি যেটা করতে চেয়েছিলেন যে ওনারা হচ্ছে ওই যে যেটাকে বলে যে জাতীয়তাবাদী যে আতিশয্য, সেটাকে বাদ দিয়ে কি করে এটাকে আরো বেশি গ্রহণযোগ্য করা যায়, সেই জায়গা থেকে উনি শাহবাগে একটা সমর্থন উনি করেছেন, বাট করেছেন। মানে ওনার কনসার্নটা ছিল কি ইসলাম পন্থার উত্থানটাকে ঠেকানো, এরকম কিছু? এই এত মোটা দাগে ওনাকে ওইভাবে কথাটা বলা। তাহলে ওনার শাহবাগের প্রতি যে সমর্থনটা ছিল, যে উনি যেহেতু সাম্য, মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধকে ধারণ হ্যাঁ, করতেন, এই যে সফার ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনার যে একটা ভাবালুতা, এটা কিন্তু তার মধ্যে আছে, প্রচন্ডভাবেই আছে। এটা তার সফা চর্চার যে একটা অতিরঞ্জিত একটা ব্যাপার মনে হয় অনেক সময়, এটার ভেতরেও কিন্তু সফা সাহেবের কথা লেখালেখির মধ্যে আমরা এটা পেয়েছি। উনি সফা সঞ্জীবনী লিখেছেন, সফার উপরে 2-3টা কিতাব লিখেছেন, সফা মুগ্ধতা তার হ্যাঁ ভিতরে আছে। আছে। ওইটার ভেতর দিয়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ রাষ্ট্র কল্পনা, যেটা 71-এর ভেতর দিয়ে হয়েছে, ওইটাকে কত বেশি ন্যায্য করে তোলা যায়, এটা সফার মধ্যেও ছিল, ওনার মধ্যেও ছিল। তো সেই জায়গা থেকে ওনার শাহবাগের প্রতি এক হ্যাঁ, ধরনের সমর্থন তার ছিল। এবং শাহবাগের মধ্যে এই পরোক্ষ সমর্থনের ভেতর দিয়ে শাপলার প্রতি কোনো বিরোধিতা ছিল কিনা এটা ডিরেক্টলি না বলা গেলেও হয়তো এই ব্যাপারে তার কিছু রিজার্ভেশন ছিল, এটা বোঝা যায়। কিন্তু মজহারের ক্ষেত্রে আবার অতটা রিজার্ভেশন ছিল, উনি একেবারে ওইটাকে তখন আবাহন করেছেন, যদিও পরে উনি কিন্তু ওনার ভিন্নতাটাকে পরিষ্কার করেছেন। উনি বলেননি যে আমি একদম ওদের ক্যাম্পে জয়েন করেছি, তা না। উনি বলেছেন ওদের কথা বলার অধিকার আছে, ওদের কথা বলতে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে ওই লিবারালিজমেরই আরো একটা ওয়াইডার, হ্যাঁ, একটা আরো মোর লিবারাল দ্যান দ্য লিবারালস, এরকম একটা ব্যাপার। তো মজহার আর সলিমুল্লাহর মধ্যে কিন্তু 2013 নিয়ে একটা ডিফারেন্স তখনই আমরা লক্ষ্য করেছি, কিন্তু এইটা 2024-এর আগে কিন্তু আবার রিজলভ হয়ে গেছে। এখন কিন্তু সলিমুল্লাহর অতটা মানে এটার বিপরীতে না, বরঞ্চ উনি মাদ্রাসার প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন, মাদ্রাসার ছাত্ররাও তার এই ব্যাপারগুলোকে খুব ওয়েলকাম করেছে। এর ভিতর দিয়ে এক ধরনের র্যাপ্রোসমা হয়ে গেছে তার সাথেও, এটা তার গ্রহণযোগ্যতা তার বাড়িয়েছে, অনেক বাড়িয়েছে।
অনেক আগে থেকে, যেমন আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 2014 কি 15 সালের দিকে, যেটা শাপলার আন্দোলনের পরপরই আরকি। উনি একটা প্রোগ্রামে এসেছিলেন এবং তিনি তখনও তার যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিছু বন্ধু আছে এবং বন্ধুদের সাথে তিনি এঙ্গেজ হন, এরকম কিছু স্মৃতি উনি শেয়ার করেছিলেন আমার যতটুকু মনে পড়ে। তার মানে উনি যে সবসময় একদম আমরা যেটাকে বলি ক্লোজ ডোর, মানে দরজা বন্ধ করে ফেলেছি, ওরকম কিছু এই ছিল না। দুজনকে আপনি কখনোই ওই 52 থেকে ধরুন 90 দশকের শেষ পর্যন্ত, ধরুন আব্দুর রাজ্জাক, প্রফেসর আব্দুর রাজ্জাক টু আহমদ সফা টু আহমদ সফা না, আব্দুর রাজ্জাক টু শামসুর রহমান টু হুমায়ুন আজাদ, এই যে ট্র্যাজেক্টরি, ওই ট্র্যাজেক্টরির মধ্যে আপনি এদেরকে ফেলতে পারবেন। এরা ওই ধরনের খুল্লা ইয়ে নন, বাইনারি ছিলেন না, না না, কখনো। এরা অনেক অনেক সফিস্টিকেটেড। সেই জায়গাতেই এদের তেলেসমাতি এবং কারিশমা। এমনি আমরা যারা গ্লোবাল কন্টেম্পোরারি যেই থটস গুলো চর্চা হচ্ছে, যেসব বুদ্ধিজীবিতা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা লিবারালিজমের এক ধরনের ক্রিটিক দেখতে পাচ্ছি। এবং এটা যে শুধু ইসলামকে নিয়ে যারা গবেষণা করেন তারা না, একদম ওয়েস্টার্ন সেকুলার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু অ্যান্টি লিবারাল অনেক একটা ডিসকোর্স স্কুল তৈরি যে হয়েছে। ফিঙ্কেলস্টাইন, উনি তো জায়নিজমের ওয়াই লিবারালিজম হ্যাজ ফেইলড, এরকম অনেক বই অনেকে আছে। মিয়া শাইমার আমেরিকার ক্রিটিসিজম করে যাচ্ছেন, খুবই তীব্রভাবে করে যাচ্ছেন। হ্যাঁ, তো আমরা কি সেটারই একটা ধারাবাহিকতা বা বাংলাদেশী একটা ভাষ্য আমরা সলিমুল্লাহ খানকে ধরতে পারি আপনি কিনা? বলতে পারেন, মানে ওই প্যারাডাইমের ভেতর থেকে যতটা ইনক্লুসিভ এবং যতটা মুক্ত হওয়া যায়, তার দুটো ভালো নমুনা হিসেবে আমরা এই দুজনকে ধরতে পারি। তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস যদি একটু খেয়াল করে দেখি, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব বা আহমদ সফা, ওনাদের মধ্যেও কিন্তু অ্যান্টি কলোনিয়াল এবং লিবারালিজমের ক্রিটিকের একটা বিষয় ছিল। হাজে যদিও ওনাদের চিন্তার একটা হয়তো আমরা ক্রিটিক করতে পারি, অনেক জায়গাতে সীমাবদ্ধতা ছিল, কিন্তু ওনাদের কিন্তু সেই সিলসিলাটা ছিল। ওনারা একদম ওয়েস্টার্ন মডার্নিটিকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করেন নাই, যেটা আমরা ওনাদের লেখালেখিতে স্পষ্ট। রাজ্জাক না হলে তো আমি এখন যে ভাষায় লিখছি, আপনারা খেয়াল করে দেখবেন, আমার এটার ইন্সপিরেশন কবি জসিমউদ্দিন, আব্দুর রাজ্জাক আর হচ্ছে আবুল মনসুর আহমদ। ওনারা যদি এই জিনিসগুলো না করতেন, আমি এই সাহস পেতাম না। তা এবং ওই সিলসিলারই একটা কন্টিনিউয়েশনকে আমরা বলতে পারি যে আহমদ সফা এবং ফরহাদ মাজহার ওদেরকে, তার মানে ওনাদের একটা প্রভাব ছিল। মজহারের উপরে ওদের প্রভাব খুব কম। সফার মধ্যে আছে, যেহেতু উনি যদ্যপি আমার গুরু, আপনি পড়ে দেখবেন যে উনি কিন্তু আব্দুর রাজ্জাকের প্রভাব বলয়ের মধ্যে খুব ঘনিষ্ঠভাবে ছিলেন। তার পয়দায়েশ ওই জায়গাতেই হয়েছে, কিন্তু ওইটার মধ্যে তিনি অনেক অনেক উদার মনা, ওই শামসুর রহমান বা ওদের মতো ওরকম অত সুস্পষ্টভাবে হেড অন কলিশনে যান নাই। ওনারা একটা অ্যাকোমোডেটিভ করতে চেয়েছেন। বাঙালি মুসলমানের মন বলেন, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বলেন, তার উপন্যাসগুলো বলেন, সফার, সবগুলোর মধ্যে আপনি পাবেন যে সবাইকে নিয়ে কিভাবে আমরা থাকতে পারি, তার একটা বাসনা ওর মধ্যে আছে। সেটা আমি আপনি হয়তো অ্যাগ্রি নাও করতে পারি, কিন্তু এটা যথেষ্ট ভালো এবং অনেকের কাছে এটা গ্রহণযোগ্য। এটাকে আমি শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু আমার জায়গা থেকে, কারণ আমার রাষ্ট্র বাসনা, আমি তো সেই ইটনের কৃষকের বাসনার সাথে রিলেট করতে চাচ্ছি, ওইটাকে আমি প্রজেক্ট করে নিয়ে যেতে চাচ্ছি আরো সামনে। আমার তো ভিশন অ্যান্ড মিশন অনেক আরো লম্বা, পেছনের দিকেও লম্বা, সামনের দিকেও লম্বা। আপনি সলিমুল্লাহ খানকে যখন পাঠ করেছেন বা তাকে বিশ্লেষণ করেছেন, সেখানে ফ্রয়েডের কথা বারবার এসছে। তো ফ্রয়েডের চিন্তা কিভাবে তার প্রকল্পের মধ্যে প্রাসঙ্গিক, কিংবা ফ্রয়েড কিভাবে তার চিন্তাকে প্রভাবিত করেছে, এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু আলোকিত করতেন। এটা আসলে কাকে যে কে কখন প্রভাবিত করবে এটা বলা মুশকিল। উনি, আমার ধারণা যে যেহেতু মার্কসের মধ্যে ওনারা নিশ্চয়ই কিছু খামতি পেয়েছিলেন, যেটা ওনারা দেখেছেন চোখের সামনে। কারণ উনি যখন আমেরিকায় গেছেন ধরেন 86-এ, তার 5 বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়নের ফল, এবং সেটা উনি ওইখানে থেকে উপলব্ধি করেছেন। ফলে তাদের মধ্যে একটা যেটাকে বলে রিঅর্গানাইজেশন এবং রিজেনারেশন, এই যে ব্যাপারটা, এটা তো কাজ করেছে। মজহারের ক্ষেত্রে সেটা গেছে হাইডেগারের দিকে, ওনার ক্ষেত্রে উনি দেখেছেন যে উনি হয়তো বেশি কমফোর্টেবল ফিল করেছেন ফ্রয়েডের সাইকো অ্যানালিসিসে। উনি দেখেছেন যে অচেতন, আনকনশিয়াস, এই আনকনশিয়াসের ভেতরে উনি
বাঙালি মুসলমানের মনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং সফার বাঙালি মুসলমানের মন বইটাকেও তিনি এই ফ্রয়েডীয় লাকানিয়ান জায়গা থেকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সে ব্যাপারেও তার বই আছে। এখানেও একটা কাজ হয়েছে, অর্থাৎ অনেকে বা আমিও বলবো যে সফা যেখানে কাজগুলো করেছেন সেই কাজগুলো ওইভাবে তত্ত্বায়িত করতে উনি পারেননি, সলিমুল্লাহ সেটাকে তত্ত্বায়ন করেছে। তত্ত্বায়নের দিক থেকে সলিমুল্লাহ এবং মজহার দুজনই তাদের মতো করে অনেক কাজ করেছেন, এটা তো ভালো জিনিস। আপনি অ্যাগ্রি না করতে পারি, আমাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি এটা একটা ফিলোসফিক্যাল ভোট। কিন্তু হুমায়ুন আজাদ বা শামসুর রহমানরা যেরকম হেড অন কলিশনে গেছে, এবং যে কারণে অনেক ধরনের, শামসুর রহমানের কবিতা আমি খারিজ করে দিচ্ছি না, সেটা ঠিক, অনেক ভালো কবিতা উনি লিখেছেন, কিন্তু তাকে কেন্দ্র করে যে কলিশন এবং যে মানে ঘর্ষণগুলো হয়েছে, ফ্রিকশন, সেটা তো খুব বড় আকার ধারণ করেছিল, তাই না? এটা খুব বিপজ্জনক একটা জিনিস। আর হুমায়ুন আজাদকে নিয়ে তো আরো বেশি হয়েছে। ওই লাইনগুলোর থেকে যে বেরিয়ে ওনারা আর একটা নতুন দিকে ওই জিনিসটাকে নিয়ে যেতে পেরেছেন এবং রিজেনারেট করতে পেরেছেন, এটা তো তাদের সেই ক্রেডিট দিতে হবে তো। এবং এই ক্ষেত্রে তারা পায়োনিয়ার, এই যে ডিসকোর্সটা তারা সেট করেছেন এটা তো যুগান্তকারী, এটা স্বীকার করতেই হবে। হয়তোবা ওনারা যে পথে হেঁটেছেন বা ওনাদের যে মাকসাদ, মঞ্জিলে মাকসাদ, সেটার সাথে আমরা তো এগ্রি নাও করতে পারি। It's not enough It's not for us, for me at least. And I think you also. না, আমরা আপনার চিন্তা সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। এনিওয়ে, তো এরপরে আমি তাহলে বুঝতে পারলাম যে হ্যাঁ, ওকে, ফ্রয়েড এখানে কিভাবে তার এখানে এটা একটা প্রাসঙ্গিক টুলস, tools এক একজন এক একটা টুল বেছে নেয়। যেমন আমি এখন নিচ্ছি হাল্লাককে নিচ্ছি, তোহা আব্দুর রহমানকে নিচ্ছি, অনেক সময় সৈয়দ হোসেন নাসিরকে আমি নেই, নাকিব আল আত্তাসকে আমি নেই। আপনার তো টুলস লাগবে, টুলস ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, শুধু হাত দিয়ে কাজ হবে, ইউ নিড সাম টুলস। তো ঠিক একই বিশ্লেষণটা আপনার কাছে আমি লাকার ব্যাপারেও জানতে চাচ্ছি, যে তিনি লাকার যে শব্দতত্ত্ব, এই বিষয়গুলোকে যে তিনি ওনার চিন্তার মধ্যে হাজির করেছেন, এবং এই প্রিজম দিয়ে, এই ফ্রেমওয়ার্ক দিয়ে যখন আমরা ইসলামকে পাঠ করতে যাব, সেটা নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে, সেটা একটা স্পর্শকাতরতা আছে, সেটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। এটা কোর একটা জায়গায় আমরা চলে আসলাম। ফ্রয়েড ছিল যে আনকনশিয়াসকে তিনি ফোকাস করেছিলেন, লাকা কি করলেন, ওই আনকনশিয়াসটাকে উনি বললেন যে ভাষাই হচ্ছে আনকনশিয়াস, মানুষের জন্ম, মৃত্যু, বেঁচে থাকা সবকিছুই এই ভাষার ভিতরে, তার অস্তিত্ব ভাষার ভিতরে। এবং এইটার তিনটা রেজিস্টার উনি করলেন। একটা হচ্ছে আপনার প্রথমটা সেটা হচ্ছে ইমাজিনারি, যেটাকে আমরা কল্পনা বলতে পারি, সহজ করে বলতে পারি। তারপর আরেকটা আছে আপনার সিম্বলিক, এটা প্রতীকী, এটাও ভাষা, ওটাও ভাষা। সর্বশেষ যেটা আছে ওটাকে উনি বলেছেন রিয়াল, যেটা হাক, যেটা ভাষার বাইরে, ভাষার মধ্যে যেটা ধরা যায় না। আপনি হককেও তো ভাষার মধ্যে ধরতে পারবেন না, তাই না? ওহিকে কিন্তু আমরা কোরআনের অক্ষরের মধ্যে যেটা, ওটা মুসহাফ, কিন্তু ওহি তো শুধু রাসূলের কাছে তার কলবে এসেছিল, ওটা কি ভাষায় ধরা সম্ভব? ওটা জাস্ট আমরা একটা রেজিস্টার করেছি, বাট ওটা এটা যে হাকিকত, এটা তো আসলে ভাষার মধ্যে সীমাবদ্ধ করা সম্ভব না। বাট প্রয়োজনের খাতিরে আমাদেরকে করতে হয়েছে। এটা দিস ইজ দ্য বেস্ট অ্যাভেলেবল টুলস টু আস। ওইরকম আপনি দেখেন যে এগুলো কিন্তু চমকপ্রদ তাত্ত্বিক প্রস্তাবনা, শুনতেও ভালো লাগে, ব্যাখ্যা বিশ্লেষণেও অনেক সহায়ক, একটা ভিন্ন জায়গায় নিয়ে যায়। কিন্তু আমি যে ক্রিটিকটা রিসেন্টলি করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাকে তো ওই যে কৃষকের যে বাসনা, সে যে জিনিসটা গ্রহণ করেছিল, তার জায়গা থেকে দেখতে হবে সবকিছু। সেটা যখন আমি দেখতে গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে খোদা, আমি কেন তাকে ভাষার মধ্যে আনবো? এটা আনলে কি আমি ঠিক করছি? এটা এসেন্সটা তো ধারণ করে না। আমরা যখন এটাকে উই রিডিউস ইট টু ইন এ জাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা তো ওই শুনতে যতই ভালো লাগুক, তত্ত্বায়ন হিসেবে খুব চমকপ্রদ, খুবই ড্রামাটিক, এবং তরুণদেরকে খুব আকর্ষণ করে এই জিনিসগুলো। আমি দোষ দেব না যে কেন তারা এগুলোতে, এই অ্যাপিলগুলো তাদেরকে খুব মাতিয়ে তোলে, এগুলো খুব স্বাভাবিক। কিন্তু
আমাকে তো আমার জায়গায় থেকে সবকিছু দেখতে হবে। আমি তো ভেসে গেলে চলবে না, আমাকে তো আমার জায়গায় ঠিক থাকতে। সেই জায়গা থেকে আমি প্রশ্ন করছি, দেখতে চাচ্ছি, মিলিয়ে দেখতে চাচ্ছি, খতিয়ে দেখতে চাচ্ছি। এটাই ক্রিটিক। এটা করতে গিয়েই তখন আমি যে কথাগুলো বলছি, অনেকে বলছেন আপনি সবকিছুর মধ্যে ইসলাম আনবেন কেন? আমার কথা আমি আনবো না কেন? কেন আনবো না? হ্যাঁ, আনবো না কেন? এই দ্যাটস এ মোর ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আমি যে বললাম, আমার তো সেই ইটনের নদী পাড়ের সেই কৃষকের বাসনার সাথে রিলেট করতে হবে বারবার। আমি আমার আদি হ্যাঁ, আত্মাটা আমি ওখানে। তো ওইখানে, আমার পয়দায়েশ তো ওইখানে। হুম, হুম। সেই মোগল যুগে ওই সুফিগুলো এসেছিল, জঙ্গল সাফ করে নদীর পাড়ে কৃষককে ধান গাছ লাগিয়ে মানুষদেরকে ওখানে গ্রামের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মসজিদ বানিয়ে সেই জায়গায় তারা একটা সভ্যতা গড়ে তুলেছে। ওই সভ্যতার কন্টিনিউশন আমি তো ওটার সঙ্গে রিলেট করে আমার ভবিষ্যৎ নির্মাণ করতে চাচ্ছি। অন্য সব কিছুতে আমি যতই চমৎকৃত হই আর যতই প্রভাবিত হই, আমি তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার শিকড় তো ওই জায়গায়, এবং ওই জাতীয় আমি সব বিবেচনাগুলো করব। সেটাই আমি করার চেষ্টা করেছি এই জায়গাতে। সেই জন্য আমি লিখেছি আমার গোস্তাখি মাফ করবেন, কারণ আমি সফা এবং মাজহার এবং সলিমুল্লাহ সবাইকেই আমি পড়েছি এবং আমার ভালো লাগে, তাদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমাকে তো আমার জায়গায় বিশ্বস্ত থাকতে হবে। সেটা করতে গিয়ে আমাকে এই ক্রিটিকগুলো করতে হয়েছে। তাতে অনেকের কাছে মনে হয় যে এই এত বড় বড় মানুষগুলো আপনি কেন তাদেরকে এইভাবে, তারা তো ভালো কাজ করছে, তারা তো এই মুসলিমদেরকে ইসলামের সঙ্গে এক ধরনের রেপ্রোশমা করছেন, আপনি সেটাকে ওয়েলকাম না করে কেন আপনি তাদেরকে বারবার খোঁচাখুচি করতেছেন? অনেকে এরকম বলে আমাকে। কিন্তু আমি কেন করছি? আমার তো দেখতে হবে যে আমার যে জিনিসটা আমি চাই সেটার জন্য কি এটা এনাফ? আমি যেখানে 10 কদম যেতে হবে, আমি যদি সেখানে 2 কদম গিয়ে থেমে যাই, তাহলে কি আমার হবে? এটাই হলো আমার ক্রিটিক করার যে রেজন দে তর বলতে পারেন, এটাই। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি। আমি কয়েকটা কোয়েশ্চেন করে আমাদের আজকের ডিসকাশনটা শেষ করে দেব। আমি যদি আবার একটু ব্যাক করি, সেটা হচ্ছে যে এই যে পশ্চিমা এপিস্টেমিক ফ্রেমওয়ার্ক থেকে আমরা যখন ইসলামকে ব্যাখ্যা করতে যাই, এটাতে কি সমস্যাগুলো তৈরি হয়, কি সমস্যাগুলো হাজির হয় এবং এটা কেন উচিত না? যেমন আমাদের বোঝাপড়াটা হলো এমন যে ইসলামে তার নিজস্ব একটা জ্ঞানতত্ত্ব আছে এবং ওহীকে আমাদের কিভাবে বোঝা উচিত সেটা নিয়ে ইসলামের নিজস্ব একটা বোঝাপড়া আছে, নিজস্ব একটা ডিসকোর্স মেথোডোলজি আছে। আমি যখনই সেটার বাইরে যাব তখন আমি কখনোই ইসলামের যে হাকিকত বা ইসলাম যেটাকে হক বলে দাবি করে সেটা আমি বুঝতে পারবো না। তো এটা যদি আপনি একটু গভীর একটু ব্যাখ্যা করেন, বিশদ ব্যাখ্যা করেন আরকি। এগুলো যে প্রশ্নগুলো করলেন, এটা গাজালির সময় থেকে আমি যদি শুরু করি, ওই সময় কিন্তু এই প্রশ্নগুলো উঠে গেছে। তখন ইবনে সিনা, আল ফারাবি এরা যে কাজগুলো করছিলেন, গ্রিক দর্শনের সংস্পর্শে আসার পরে মুতাজিলারা ওইটাকে খুব আহ্বান করে তারা তাদের মতো করে ওটাকে নিয়ে খুব সেলিব্রেট করেছে। ফারাবি এবং ইবনে সিনারাও ওটাকে তাদের মধ্যে খুব ব্যবহার করেছেন, ইউজ করেছেন। কিন্তু গাজালি এসে কি করলেন? যখন তাহফুত আল ফালসফা লিখলেন, তিনি কিন্তু প্রথমেই বললেন যে এখানে কিছু সমস্যা আছে। সেই সমস্যাটা পদ্ধতিগত, যে এটা নিয়ে যদি আমরা কাজ করি, ওই যে যুক্তি এবং ওই যে ব্যাখ্যাগুলো সেগুলো যদি আমি আনি, তাহলে কোথায় কোথায় সেটা আমার নিজের যা জগৎটাকে ভেঙে চুরমার করে দেয়। এটা খুব পরিষ্কার করে 21টা জায়গায় থিসিস দিয়েছিলেন যে কোথায় কোথায় সমস্যাগুলো সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন। অথচ তিনি কিন্তু তাদেরই লজিক্যাল এক্সপোজিশনটা ব্যবহার করেছিলেন, তাদের টুলটা ব্যবহার করেছেন, কিন্তু তাদের কাজটাকে তিনি রিফিউট করেছিলেন। এটাও একটা বিস্ময়কর কাজ এবং যেটা মাইল ফলক হয়ে আছে। হ্যাঁ, পরবর্তীকালে ইবনে রুশদ আবার তার সমালোচনা করেছেন। হ্যাঁ, করেছেন। সুতরাং ইসলামের এই সঙ্গে পাশ্চাত্য চিন্তার যে লেনাদেনা,
এটা নিয়ে কিন্তু চর্চা আজকে এটা আজকে না, কোনো কিছু না। না, এটা প্রায় এটা এটা সহস্রাব্দ। যেটা ইউনানি বলে, ইউনানি চিন্তার সঙ্গে যখনই বাগদাদের মিথস্ক্রিয়া হলো, যে সংমিশ্রণ বাইতুল হলো। হিকমা তৈরি হওয়ার পর থেকেই এটা শুরু হয়েছে। সেই চর্চা পরবর্তীকালে আপনার যখন গাজালির মাধ্যমে এক ধরনের নিষ্পত্তি হলো, তিনি কিন্তু অনেকে ভুল করে বলে তিনি দর্শন টর্শন সব নাকচ করে দিয়েছেন। না না, এটা ভুল ব্যাখ্যা। এখন নতুন গবেষণা যেগুলো আসছে, অ্যান্টি ওরিয়েন্টালিস্ট নতুন গবেষকরা যারা দেখাচ্ছেন, তিনি পার্টিকুলার কিছু জিনিসের ক্রিটিক করেছিলেন, কিন্তু তার মানে এই না তিনি পুরো দর্শনকে খারিজ করে না, এটা করেন নাই। বরঞ্চ সেটা কিন্তু কন্টিনিউ চলেছে। কিন্তু ওই ফরাসি লুই ম্যাসিয়নো ওরা কিন্তু ব্যাখ্যা করেছে যে না, ওই সময় বোধহয় ইসলামের মধ্যে সব চিন্তা চেতনা সবকিছু সব শেষ, তারপরে তারা শুধু কোরআন হাদিস নিয়ে পড়ে আছে। এই ধরনের কিছু যান্ত্রিক ব্যাখ্যা তারা করে, এটা সম্পূর্ণ ভুল। তারপরেও প্রচুর কাজ হয়েছে এবং সেগুলো নতুন নতুন ভাবে এখন আসছে। তার মানে আমাদের বর্তমান সময়ের অ্যাপ্রোচটা ঠিক তেমনই হওয়া উচিত, যে এরকম না যে আমরা পশ্চিমের যে বিশাল জ্ঞান সম্ভার, জ্ঞান ভান্ডার এবং তারা যে টুলসগুলো ডেভেলপ করেছে, দে আর ইউজফুল ডেফিনেটলি, হ্যাঁ, এবং এগুলো তো একটা ডেফিনেটলি হাই লেভেল অফ সফিস্টিকেশন আছে। আপনি তোহা আব্দুর রহমানকে দেখেন, তিনি তো তাদের লজিক এবং ভাষাতত্ত্ব প্রচুর ব্যবহার করেছেন, কিন্তু তার প্যারাডাইমের যে অবস্থান, ওইখান থেকে এক চুল নড়েন না। হ্যাঁ, এগুলোকে কিভাবে ব্যবহার করতে জানতে হবে, এটা আমাদের শেখাটা এবং খুব উনি জরুরি। একদম প্যারিসে গিয়ে পড়ে থেকে, মানে উনি বলেছেন একটা ওনার লেখার মধ্যে যে সারা দিনের কাজই ছিল এগুলোকে জাস্ট বুঝে নেওয়া। উনি কোনো সময় নষ্ট করেন নাই, ঘন্টার পর ঘন্টা ওগুলো থেকে উনি নিয়েছেন। ওদের যে ভাষাতাত্ত্বিক যে টুলসগুলো, সেগুলো উনি শিখেছেন। ওদের যে লজিক, নতুন এই যে উইটগেনস্টাইন এবং অন্যান্যদের যে লজিকগুলো, এগুলোকে উনি নিয়েছেন। এগুলো নিয়ে তারপরে উনি ওনার প্যারাডাইমটাকে আরো স্ট্রং করেছেন। নাথিং রং উইথ দ্যাট। তাহলে আমরা যদি একদম একটু রেটোরিক্যাল ভাষায় বলি যে ইমাম গাজালি ঠিক যে কারণে রাজি ফারাবি সমালোচনা করেছিলেন, আপনি ঠিক একই কারণে সলিমুল্লাহ এবং ফরহাদ মজারের সমালোচনা করছেন। আমি অনেক ক্ষুদ্র মানুষ, আপনি মজা করে উনি জাস্ট একটা ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি ওনাদের দ্বারা ইন্সপায়ার্ড আমি হয়েছে। ওনাদের পথকে অনুসরণ করার চেষ্টা করি। আমরা একদম লাস্টের দিকে যদি যাই, যে আপনি হাল্লাকের প্রাসঙ্গিকতা টেনেছেন, যে ঠিক যেভাবে কন্টেম্পোরারি সময়ে ফারাবি এবং ইমাম রাজি থেকে শুরু করে যারা গ্রিক ফিলসফি দ্বারা খুব গভীরভাবে ইনফ্লুয়েন্স, এটা আসলে একটা বিশাল জেনারেশন ছিল তখন, বাইতুল হিকমার কারণে একটা বিশাল জেনারেশন ছিল, তো সেখানে একটা ক্রিটিক করেছেন। তো একইভাবে আমরা এই বর্তমান সময়ে এসে আমাদের তোহা আব্দুর রহমান থেকে শুরু করে আরও যারা আমাদের চিন্তকরা আছেন, তো সেই জায়গা থেকে প্রফেসর ওয়াইল হাল্লাকের অবদানটা কোথায়, তার কন্ট্রিবিউশনটা তার কোথায়? কন্ট্রিবিউশনটা হচ্ছে তিনি পলিটিক্যাল থিওরিটাকে শরিয়ার উপরে এমনভাবে স্ট্যাবলিশ করেছেন, এটাকে মানে এইখানে একটা তেলেসমাতি এবং কারিশমার ঘটনা ঘটে গেছে। এর আগে ধরেন আপনি ইসলামের পলিটিক্যাল রিঅর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা অনেককে কাজ করতে দেখেছি। আমাদের উপমহাদেশে মওদুদি থেকে শুরু করে আপনি সৈয়দ বান্না, তারপরে আপনি ধরুন কুতুব, এরকম আপনার পর্যন্ত, ওই যে কারজাভি পর্যন্ত, তারা এক ধরনের আইডিওলজাইজড মডার্ন নেশন স্টেটের ভিতরেই কি করে ইসলামিজম দিয়ে একটা রাষ্ট্র করা যায়, এরকম একটা রাষ্ট্রকল্প তারা তুলে ধরেছেন। সেটার উপরে প্রচুর প্র্যাকটিসও হয়েছে, কিন্তু সেটা একটা স্থবিরতার মধ্যে চলে গেছে। এইখানে একটা ব্রেক থ্রু আমরা হাল্লাকের মাধ্যমে দেখতে পাচ্ছি। হাল্লাক ওইটার ক্রিটিক করে বললেন যে ওই পথে হবে না, এর মানে কোনো পথেই হবে না তা কিন্তু নয়। অনেকে আবার ওরকম দেখাতে চায় যে ইম্পসিবল স্টেট বলে উনি কি পুরাটাই না করে দিলেন কিনা, যে ইসলাম দিয়ে বোধহয় আর কিছুই, যেটাকে অন্য অনেক ভুল ব্যাখ্যাও করে থাকে আর কি। না, সেটা না। উনি বলেছেন যে হবে, কিন্তু সেটা অনেক কম্প্রিহেন্সিভ একটা, হ্যাঁ, ছোটখাটো এই যেটাকে আমরা বলি যে কসমেটিক সার্জারি, এটা দিয়ে হবে না। এই জায়গা তো আমি তো মনে করি যে ফিলোসফিক্যালি অনেকে কাজ করেছেন, যেমন সৈয়দ হোসাইন নাসর বিজ্ঞানের যে বিজ্ঞানবাদের যে সমস্যাগুলো সেগুলো দেখিয়েছেন। নাকিব আল আত্তাস এডুকেশন কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, সেকুলার এডুকেশন, সেগুলো দেখিয়েছেন। ইকবালকেও আমরা ধরতে পারি, ইকবালও আর একটু আগের, উনিও তো পাশ্চাত্যের সঙ্গে এক ধরনের ইন্টারাকশন করে
কিছু কিছু জিনিস উনি পাশ্চাত্যের প্রশংসা করেছেন, আবার একটা ক্রিটিকও করেছেন। ফলে কাজ অনেকেই করেছে তাদের মানে নিজের মতো করে। হাল্লাক যেটা করেছেন যে পলিটিক্যাল থিওরিটাকে উনি একেবারে, যেটাকে আমরা বলতে পারি যে কার্ল স্পিটের যে পলিটিক্যাল থিওলজি, ওইটার একটা ইসলামিক ভার্সন আমরা এখানে দেখতে পাচ্ছি। থিওলজাইজেশন অফ ইসলামিক পলিটিক্স, এবং একদম গোড়ার জায়গায় প্যারাডিগম্যাটিক একটা শিফট, এবং এত কনভিন্সিং ভাবে উনি করেছেন। যদিও ওনার ভাষাটা একটু খটোমটো, অনেকেরই ওটা মূল ইংরেজিতে পড়তে গেলে খুব কষ্ট হয়েছে, আমারও হয়েছে, কিন্তু ইদানিং দেখলাম কিছু বাংলা অনুবাদ বেরিয়েছে, শুনেছি ভালো, এবং অনেকেই পড়ছে। এখন আমি দেখতে পাচ্ছি যে হাল্লাককে নিয়ে কথা বললে অনেকেই মানে রিলেট করতে পারছে। আমি যখন 3-4 বছর আগে করেছি, আমি দেখতাম যে ফ্যাল করে তাকিয়ে আছে। এখন চর্চা হ্যাঁ, এখন চর্চা হচ্ছে। ফলে আমি মনে করি একটা চমৎকার একটা ইন্টারভেনশন উনি করেছেন। তো এটা একটা, আর তোহার ভেতর দিয়ে আমরা একটা ফিলোসফিক্যাল ইন্টারভেনশন পাচ্ছি, একটা এপিস্টেমোলজিক্যাল এবং অন্টোলজিক্যাল জায়গা। সেখানে উনি একেবারে সর্বসাম্প্রতিক লজিক এবং লিঙ্গুইস্টিক্স, এই দুটো টুলকে ব্যবহার করে উনি ইসলামের একটা নতুন ভাবে আমাদের সামনে পেশ করেছেন। চিরপুরাতন ইসলামের নতুন উপস্থাপনা বা পরিবেশনা, এটাই তো মানুষের কাজ। জিনিসটা চিরপুরাতন, ওটাকে নতুন করে প্রতিটা সময়ের জন্য, প্রতিটা জেনারেশনের জন্য ওটা তাজদিদ করতে হয়, ওর তাখলিক করতে হয়। তাখলিক, এটা তহারই একটা ভাষা। উনি বলেছেন যে আমরা শুধুমাত্র অনুকরণ করলে হবে না, তাকলিক করতে হবে। আর তাকলিকটা কিভাবে করতে হবে তার মেথডোলজিটা উনি ধরে ধরে দেখিয়ে দিয়েছেন। এগুলো তো আমাদের সামনে এক্সাম্পলগুলো চমৎকারভাবে আছে। আমাদের কাজ অনেক সুবিধা হয় যখন এই এক্সাম্পলগুলো সামনে থাকে। সেটাতে যদি আমরা কিছু 1-2 যোগ করতে পারি, সেটা আমার কন্ট্রিবিউশন হবে। এভাবেই তো আগায়, তাই না? টমাস কুনের যে ইয়েটা, যে আপনি তো খুব বড় কিছু হঠাৎ করে ফেলতে পারবেন না, একটা পাজেলের হয়তো একটা টুকরো নেই, ওই টুকরোটা আপনি ওখানে বসাতে পারবেন, মিসিং লিঙ্কটা। এটাই আপনার কাজ, গবেষণার কাজটা হচ্ছে ওইটা। আর যখন আপনি পুরো পাজেলটা বদলাই ফেলবেন, তখন তো ওটা হয়ে যাবে প্যারাডাইম শিফট। সেটা কালে ভদ্রে ঘটে। সুপার ইন্টেলেকচুয়াল কেউ হয়তো বা আসে, ওটা 200-300 বছরে একবার করে একজন আসে। ওটা ইসলামের ইয়েতেও কিন্তু বলা আছে, তাই না? তো যে মুজাদ্দিদ প্রতি শতকে একজন আসবেন, আর আল-ফিসানি যারা ওই যে, হ্যাঁ, তাহলে দেখেন আপনি জিনিসগুলো তো একই একই, রিলেট করা যায় না? একদম রিলেট করা। তো জনাব মনোয়ার শামসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের মাই অনুষ্ঠানে আসার প্লেজার জন্য। এন্ড অনার। আমরা সত্যি অনেকগুলো বিষয়ে অনেক গভীরভাবে আলোকিত হয়েছি, যদিও এটা খুবই কমপ্লেক্স এবং ফিলোসফিক্যাল একটা ডিসকাশন, এটা সব অডিয়েন্সের জন্য না, বাট তারপরও যাদের জন্য আমি বেশি টেকনিক্যাল জায়গাগুলোতে যেতে চাই না। আপনি এড়িয়ে চলেছেন, যে কারণ এখানে টেকনিক্যাল আলোচনা পডকাস্ট হয় না, এটা ফিলোসফিক্যাল আলোচনা। তো যাই হোক, আমরা অত্যন্ত উপকৃত হয়েছি, এবং আমরা আশা করছি আপনার যে চিন্তা প্রকল্প এটা পরিপূর্ণতা পাবে, এবং আপনি যে প্রজেক্টটা হাতে নিয়েছেন এটার সর্বাত্মক সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ। এই বলে আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ করছি। আমরা পরবর্তী কোনো পর্বে আসবো নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো টপিক নিয়ে, এবং হয়তো আমরা মনোয়ার শামসীকে আবার পরবর্তী কোনো পডকাস্টে ভিন্ন কোনো টপিকে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।